প্রেমের লালন ছোঁয়া। পর্ব 10। লেখিকা অনামিকা তাহসিন রোজা। একদম শান্ত কিন্তু হালকা রোদের স্পর্শে উজ্জ্বল সকাল। জানালার পর্দা একটু নড়ে উঠল হালকা বাতাসের ছোঁয়ায়। সূর্যের আলো ঘরের মধ্যে এসে পড়েছে, সোনালি আভায় ভরে গেছে পুরো পরিবেশ। পাখিরা কিচিরমিচির করছে, যেন একটা নতুন দিনের সূচনা তারা ঘোষণা দিচ্ছে। বেলা বেশ ভালোই গড়িয়েছে। বাইরে তাকালে দেখা যায় শিশির ভেজা ঘাস এখনো একটু স্ফটিকের মতো ঝলমল করছে। গাছের পাতার ফাঁক দিয়ে আলোর ছটা একেবারে মেঝেতে ছড়িয়ে পড়েছে, যা প্রাকৃতিক নকশা তৈরি হয়েছে। বিছানায় অগোছালো একটা চাদর পরে আছে, পাশেই নিশানের হাতঘড়িটা রাখা। শৈলী এখনো আধো ঘুমে, ওর চোখের পাতাগুলো আলতো কাঁপছে। নিশানের ধীরে ধীরে ঘুম ভাঙতে শুরু করল। চোখের পাতা কিছুক্ষণ কাঁপল, তারপর আস্তে আস্তে খুলল। জানালার ফাঁক দিয়ে আসা সকালের আলো তার চোখে পড়ল, কিন্তু সে আলো থেকে মুখ ফিরিয়ে তার দৃষ্টি আটকাল নিজের উন্মুক্ত বুকের ওপরে রাখা শৈলীর শান্ত গভীর ঘুমের দিকে। শৈলীর নরম এলোমেলো চুলগুলো নিশানের বুকের ওপর ছড়িয়ে আছে, ওর নিঃশ্বাসের উষ্ণতা নিশান স্পষ্ট অনুভব করছে। এত কাছে থেকেও কতটা নির্ভর হয়ে ঘুমাচ্ছে শৈলী, নিশান একটু নড়তে গিয়েও নড়ল না। যদি ঘুমটা ভুলবশত ভেঙে যায়? সে জানে এমন শান্ত শৈলীকে দেখতে পাওয়া ভাগ্যের ব্যাপার। শৈলীর মুখটা প্রশান্ত, ঠোঁটের কোণে যেন হালকা হাসির আভাস আছে। নিশান চুপচাপ তাকিয়ে রইল, চোখ ভরে ওকে মনে রাখছে। হাত উঠিয়ে আঙুল দিয়ে ধীরে ধীরে শৈলীর চুলের ওপর বুলিয়ে দিল, খুব আলতোভাবে, যাতে ওর ঘুম না ভাঙে। এক মুহূর্তের জন্য নিশানের মনে হলো, যদি সময়টা এখানেই থেমে থাকতো, বাইরে পাখির কিচিরমিচির হালকা বাতাসের শব্দ সবকিছুই যেন এই মুহূর্তের সাক্ষী হয়ে রইল। নিশান দীর্ঘশ্বাস ফেলল, মনে মনে আওড়ালো, আজ থেকে এমন অমূল্য সকাল প্রতিদিন পাবো, হারানোর ভয়টা দূর হলো তবে। খানিক থেমে শৈলীর ঘুমন্ত মুখের দিকে আবারও তাকালো নিশান, কপালে একটা ছোট্ট চুমু খেয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল, তোকে হৃদয়ের এক নিভৃত কোণে অলংকৃত দেবস্থানে বসালাম শৈলী। আর কখনো দুঃখ ছুতে পারবে না তোকে। নিশান এবার উঠে পড়ল, বিছানার এক কোণে অবহেলায় পড়ে থাকা শার্টটা খুব সতর্কতার সাথে শৈলীকে পরিয়ে দিল, চাদর দিয়ে ভালো করে ঢেকে দিল তাকে। শৈলীর দিকে শেষবারের মতো এক দীর্ঘ দৃষ্টিতে তাকালো। ওর শান্ত নিঃশ্বাস, ঘুমন্ত মুখের কোমলতা সবকিছুই নিশানের হৃদয় গভীর একটা প্রশান্তি এনে দিল। শৈলীকে আরেকটু আরামে রাখতে ওর গায়ে ঠিকভাবে কম্বলটাও টেনে দিল, যেন হালকা বাতাসও তাকে বিরক্ত না করে। তারপর খুব নিঃশব্দে বিছানা থেকে নেমে উঠে দাঁড়ালো নিশান। বাইরে তখন সকালের আলো পুরোপুরি ছড়িয়ে পড়েছে। জানালার ফাঁক দিয়ে সোনালি আভা ঘরের মেঝেতে ছড়িয়ে পড়েছে, শৈলীর মুখের ওপরও পড়েছে সেই মৃদু আলো। নিশান এক মুহূর্ত থমকে গিয়ে তাকিয়ে থাকলো, এই দৃশ্য যেন ঠিক স্বপ্নের মতো। ধীর পায়ে এগিয়ে জানালার পর্দাটা একটু সরিয়ে দিল, বাইরের আকাশে সাদা মেঘের দল ভেসে বেড়াচ্ছে। পাখিরা এখনো ডাকছে, দূরে কারো রান্নার মৃদু গন্ধ ভেসে আসছে। গত রাতে দুজনেরই পাগলামির কথা মনে পড়তেই নিশান একটু হাসল। গত রাতের সব অনুভূতি এখনো যেন বাতাসে ঝুলে আছে। আজকের সকালটা কেমন যেন একটু বেশি প্রশান্ত, একটু বেশি উষ্ণ, ঠিক যেন জনের না বলা অনুভূতিগুলোর মতো। গত রাতে মিয়া বিবির ঝামেলা চুকিয়ে দিয়ে এসে বেশ প্রশান্তির সাথে বিছানায় ঝুলে পড়েছে আকাশ। নাকে তেল দিয়ে সারা রাত খুব ভালোই ঘুমিয়েছে। কিন্তু সকাল সকাল ফোন বেজে ওঠার শব্দে চোখমুখ কুঁচকে গেল তার। বালিশ দিয়ে কান ঢাকা দিয়ে ফোন থেকে রেহাই পাওয়ার চেষ্টা করলেও রীতিমতো ফোনটা বেজেই চলেছে। এত সকাল সকাল কে ফোন দিল ভেবে পেল না আকাশের ঘুমন্ত মস্তিষ্ক। কোনোমতে হাতড়ে হাতড়ে ফোন কানে লাগালো আকাশ। ভাবল নিশানি কল করেছে, তাই ফোনের স্ক্রিনে না তাকিয়েই ঘুম ঘুম কণ্ঠে বলে উঠল, এই শাহলা, নিরামিষের বস্তা তোর না আজ বাসর রাত ছিল? লজ্জা করে না বাসর রাত কাটিয়েও এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিস? ছি, আমার মান সম্মান আর রইল না। উঠেছিস ভালো কথা, তোর দ্বারা কিছু হবে না তাও জানতাম আমি। তো সকাল সকাল মানুষের ঘুমের বাগড়া দেয়া, এটা কোন ধরনের অভদ্রতা নিশান? ফোনের অপর পাশে থাকা রিমি ক্রমেই অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। সকাল সকাল এমন ছিমার্কা কথা মোটেই আশা করেনি সে। প্রথম কথাগুলোতে এতটাই অবাক হয়েছে যে শেষে যে আকাশ নিশান বলে সম্বোধন করেছে তা খেয়াল করল না রিমি। ভ্রু কুচকে চোখ পিটপিট করে জোর গলায় বলে উঠল, এক্সকিউজ মি মিস্টার আকাশ, আপনি কি সকাল সকাল নেশা করেছেন? সত্যি করে বলুন তো। মেয়েলি কণ্ঠে চমকে উঠল আকাশ, কিন্তু ঘুমন্ত মস্তিষ্ক যেন উল্টো বুঝল। আগের থেকেও বেশি অবাক হয়ে আকাশ বলতে শুরু করল, কিরে ভাই, তোর গলাটা এমন সুরেলা হলো কবে থেকে? তুই কি তোর মিষ্টি বউকে খেয়ে ফেলেছিস নাকি? এই কারণে ভয়েস এমন হচ্ছে? ফোনের অপর প্রান্তে রিমি এবার পুরোপুরি হতভম্ব। হা হয়ে তাকালো নিজের ফোনের দিকে। পারছে না ফোনটা আছাড় মারতে। আকাশের কথা শুনে তার চোয়াল ঝুলে পড়ল, ভ্রু কুঁচকে গেল, আর মনের ভেতর একটা প্রবল ধাক্কা খেল, এটা কি বলল লোকটা? রিমি এবার দাঁত চেপে বলল, মিস্টার আকাশ, আপনার ঘুম ভাঙেনি নাকি? আমি কোনো ভুল গ্রহে চলে এসেছি? আমি রিমি বলছি, রিমি বলছি, রিমি। রিমির তীক্ষ্ণ গলার ঝাঁজে এবার সত্যিই চমকে উঠল আকাশ।
চোখ গোল গোল করে তাকালো ফোনের স্ক্রিনের দিকে, ঘুমিয়ে থাকা মস্তিষ্ক মুহূর্তেই জেগে উঠল। ওহ্, এটা তো নিশান নয়, রিমি। আকাশের মুখ শুকিয়ে গেল। কিছুক্ষণ নিশ্চুপ থেকে মনে মনে হিসাব মেলানোর চেষ্টা করল, কিন্তু যা হওয়ার হয়ে গেছে। মাথার ভেতর বাজতে লাগলো বিপদ সংকেত। কিন্তু নিজেকে সামলে নিয়ে কাশির অভিনয় করে বলল, ওহ রিমি, আরে ইন্দুর, খবর কি? আহা, মানে আসলে কি বলছিলাম জানো? এই আমার বন্ধুটা না খুব দুষ্টু, ওর ব্যাপারে এমন কিছু কথা মাথায় এসেছিল তো তুমি কল করাই ভুলে ওর কথাই বলে ফেললাম। কি ভেবেছো আমি তোমাকে এসব বলেছি নাকি? রিমি এবার চোখ উল্টে বলল, তা না বললে কি? বউকে খেয়ে ফেলা সুরেলা গলা এসব কল্পনা করে বললেন? ছি, কি ভয়ানক বন্ধুত্ব আপনাদের আর আমার। কপাল, সকাল সকাল আপনাকে ফোন করার মতো পাপ আমি করলাম কেন? আকাশ এবার গলা খাকারি দিয়ে বলল, আরে ইন্দুর, এমন করো না, আমি তো একটু ঘুমের ঘোরে ছিলাম। আচ্ছা বল তো বেডি, সকাল সকাল কি কারণে ডেকেছিস? ইন্দুর শুনে আরো বেশি রেগে গেল রিমি। ফোনটা চেপে ধরে গলা উঁচিয়ে বলে উঠল, এই আপনি আবার আমাকে ইন্দুর বলছেন? সাহস তো কম না, নিজে কি হ্যাঁ পাবনা ফেরত বান্দা একটা। আকাশ চমকে উঠে ফোনটা কানের একটু দূরে সরিয়ে নিল। রিমির চিৎকারে মনে হলো ফোনের স্পিকারের অবস্থা খারাপ হতে যাচ্ছে। চোখ বড় বড় করে ফিসফিসিয়ে বলল, এই ইন্দুর, মানে রিমি এত রেগে যাচ্ছিস কেন বেডি? তোরে কি আমি কল করছি নাকি তুই করছস? আর চেঁচাস কেন? সকাল সকাল এমন ধমক দিলে আমার দিনটাই খারাপ যাবে। রিমি এবার ঠান্ডা গলায় বলল, আপনার দিন খারাপ যাওয়ার ভয় দেখিয়ে লাভ নেই মিস্টার আকাশ। কারণ আমি আপনাকে এত সুন্দর করে জাগিয়েছি, এখন আপনি আমাকে ব্রেকফাস্ট খাওয়াবেন, এই যে ট্রিট। আকাশ অবাক হয়ে বলল, ব্রেকফাস্ট? কেন বে? তুই কি হোটেল খুঁজে পাচ্ছিস না? বাড়িতে কিছু নেই? রিমি মুখ বাঁকিয়ে বলল, একটা প্রবাদ শুনেছেন, যার মুখ দেখে সকাল শুরু হয় তার দিন ভালো যায়। আকাশ সন্দেহ নিয়ে বলল, মানে? রিমি জবাব দিল, মানে আজ আপনার দিন ভালো যাক, তাই আপনি আমার মুখ দেখে সকাল শুরু করবেন। আর আপনি আমাকে নাস্তা করাও তাহলেই হবে। আকাশ মাথায় হাত দিয়ে দীর্ঘশ্বাস ফেলল। উফাফ, আমার কপাল, ঠিক আছে আয়। কিন্তু আমার গাটের পয়সা খেয়ে যদি আবার গালি দিছ সিন্দুর, তাহলে কিন্তু তোর নাকের সামনে বিলটা ধরিয়ে দেব। আর সত্যি করে বলতো আসল ব্যাপারটা কি? সকাল সকাল কল করছস কেন? রিমি এবার গম্ভীর কণ্ঠে বলল, একটা কথা জানতে কল করেছি, আর আপনার জন্য একটা দুঃসংবাদ আছে। আকাশের মুখের হাসি মিলিয়ে গেল। সে দ্রুত উঠে বসল। তোর কথা ফালা, আগে কি দুঃসংবাদ? এই কদিনের মধ্যে বেশ ভালোই বন্ধুত্বসুলভ সম্পর্ক হয়েছে রিমি এবং আকাশের মধ্যে। শৈলী গ্রামে যাওয়ার পর থেকে খোঁজ খবর নেয়ার জন্য রিমি আকাশকেই কল দিত যে। আকাশের কথা শুনে রিমি একটু নাটকীয়ভাবে থেমে বলল, সকালে ঘুম থেকে উঠেই শুনলাম আপনার সম্মানের শেষ যাত্রা শুরু হয়ে গেছে। নিজে নিজেই শেষ করে দিলেনছি। আকাশ এবার মুখ কুচকাল, তুই যে নিশানের বোন এইটা হাড়ে হাড়ে টের পাওয়া যায়। এখন তোর কথা তাড়াতাড়ি মুখ চালা, বাথরুমে যাব। রিমি মুখ কুচকে তাকিয়ে বলে উঠল, নিশান ভাই আর শৈলীপু কোথায়? আপনার তো জানার কথা। আকাশ এবার হাই তুলে বলে উঠল, আমি কি করে জানব? রেগে গেল রিমি। দেখুন আকাশ, আমি খুব ভালোই করেই জানি যে আর কেউ এই সম্পর্কে অবগত না হলেও আপনি অবশ্যই অবগত। আমি কাউকে বলবো না, বুঝলেন? বলুন না ওনারা কোথায়? আকাশ এবার পুরোপুরি থ হয়ে গেল। সে তো আসলেই বড্ড বড় ফ্যাসাদে পড়েছে। এদিকে নিশান কাউকে কোনো কিছু বলতে একদম না করেছে। তার মুখ খোলা রীতিমতো নিষিদ্ধ। আর এই রিমিও নিশান আর শৈলীর ব্যাপারে এমন জেরা করছে কেন? সকালে উঠেই এমন করা ইন্টারোগেশন কেউ করে নাকি? সে মাথা চুলকে বলল, দেখ ইন্দুর, আমি কি ওদের পাহারাদার নাকি? তুই নিশানরে ফোন দে, তোর ভাইরে ভাইয়ের মতো জেরা কর। রিমি বিরক্ত মুখে বলল, ফোন দিয়েছি, ধরছে না। এখন বলুন, সত্যি জানেন না নাকি নাটক করছেন? আকাশ এবার দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, বাসর রাতের জন্য তো ফোন চাঙ্গে তুলে রেখেছে বোধ হয়। ধরবে আর কি করে? কিন্তু মুখে বলল, দেখ বেডি, সত্যি বলছি আমি জানি না নিশান ওই রাতের পর কোথায় উধাও হলো। এটা জানার জন্য আমি এত সকালে ডিটেকটিভগিরি করব না। আমার বেশ চাপ লাগছে, বাথরুমে যাওয়া জরুরি। রিমি এবার কিছুটা নরম হয়ে বলল, আপনার কাছে আসলেই কোনো খবর নেই? আকাশ এবার গম্ভীর স্বরে বলল, শোন, আমি যদি জানতাম তাহলে তোকে বলে দিতাম। নিশান যদি ফোন না ধরে তাহলে একটু অপেক্ষা কর। নিশ্চয়ই কোথাও ব্যস্ত আছে। রিমি একটু ভেবে নিয়ে বলল, হতে পারে। তাহলে ঠিক আছে, আপনাকে আর বিরক্ত করব না। কিন্তু মনে রাখবেন, নিশান ভাই আর শৈলীপু কোথায় গেল জানলে প্রথমেই আমাকে জানাবেন। আকাশ এবার হাসল, হ্যাঁ হ্যাঁ জানাবো। এখন কি বাথরুমে যাওয়া যায়? রিমি হেসে বলল, ঠিক আছে যান। ও হ্যাঁ, ভুলে যাবেন না, সম্মানের শেষযাত্রা এখনো শেষ হয়নি। ফোন কেটে যাওয়ার পর আকাশ গভীর চিন্তায় পড়ে গেল। রিমিকে কি সত্যি বলা উচিত ছিল? কিন্তু নিশান তো বলতে মানা করেছে।
যাই হোক, সমস্যা নেই। বাথরুম থেকে বেরিয়ে এসে আকাশ চিন্তা করল নিশানকে একটু ঝালানো যাক। ছেলেটা কি আসলেই এখনো উঠেনি? বেশি বেলা করে তো উঠার অভ্যাস নেই ওর। দুষ্টু হাসল আকাশ। মনে মনে কথা সাজিয়ে কল লাগালো নিশানের নাম্বারে। নিশান রান্নাঘরে দাঁড়িয়ে পরোটা ভাজছিল। শৈলী এখনো ঘুমিয়ে, ওকে জাগাতে মন চাচ্ছে না। নরম সূর্যের আলোতে রান্নাঘরটা মিষ্টি লাগছে, নিশানের মনেও একটা প্রশান্তি কাজ করছে। ঠিক তখনই ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে ভেসে উঠল আকাশ কলিং। নিশান ভ্রু কুঁচকাল। এত সকালে? ছেলেটা সকাল সকাল ফোন দিয়ে কিসের বায়না ধরেছে? কোনো ভালো উদ্দেশ্যে যে আকাশ এখন কল দেয়নি তা বেশ ভালোই জানে নিশান। তবুও কলটা ধরে কানে গুজল। কানে ফোন ধরতেই আকাশের চেনা খ্যাপাটে গলা ভেসে এলো। ওরে বাসর রাতের বালক, কিরে এখনো বেঁচে আছিস তো? কাহিনী কি? নিশান কড়াইতে নজর রেখে বলল। চাবালির নিচে বাড়ি খাবি আকাশ, বেশি কথা বলিস না, কি দরকার? আকাশ এবার দুষ্টুমি ভরা গলায় বলল। না রে ভাই, এমনিই খোঁজ নিতে এলাম, আমি আবার খুব দায়িত্বশীল। হোয়াট এভার, কি করছিস তুই দোস্ত? গোসল করে আসলাম মাত্র, নাস্তা তৈরি করছি। বলেই সাথে সাথে চোখ বুজল নিশান। শিট, ভুল হয়ে গেল। গোসলের কথাটা আকাশকে বলা উচিত হল না। এবার এই ছেলে বিনা পেট্রোলে গাড়ি চালানো শুরু করবে। নিশানের ভাবনা ভুল হলো না। আকাশ থমকে গেল, চোখ বড় করে জিজ্ঞেস করে উঠল। বন্ধু, বলো কি? আল্লাহ, সত্যি নাকি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আয় হায়, আসলেই? গোসল করেছ? আহা, উত্তম কাজ করেছ বন্ধু, উত্তম কাজ। নিশান বিরক্ত হয়ে বলল। আকাশ, চুপ করবি? বেশি প্যাচাল পারলে সত্যি সত্যি তোর চাবালির নিচে বাড়ি দেওয়া লাগবে। কিন্তু আকাশ তো আর চুপ করার পাত্র না, সে এবার আরো নাটকীয় স্বরে বলল। ওরে পবিত্র পুরুষ, তুই তো আমার চোখের সামনে বড় হলি, আজ সেই তুই সকাল সকাল গোসল করলি, আহা, ইতিহাস রচিত হয়ে গেল। নিশান এবার বিরক্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছাল। আকাশ, আমি লাইন কাটছি। আকাশ সঙ্গে সঙ্গে বলে উঠল। না না না, দাঁড়া দাঁড়া দোস্ত, একটা সিরিয়াস কথা ছিল। নিশান ভ্রু কুঁচকে বলল। তুই সিরিয়াস? আল্লাহ রহম করো, বল কি বলবি? আকাশ হাসতে হাসতে বলল। হাহাহা, ঠিক আছে ঠিক আছে, মজা করলাম। আচ্ছা শোন, তোর নাস্তা রেডি হলে একটা পার্সেল পাঠাইয়া দিস, আমি তোকে লজ্জা দেব না কেমন? নিশান ভ্রু কুঁচকে তাকাতেই এবার একটু থেমে দুষ্টু হাসি দিয়ে বলল। নিশান, সত্যি করে বল তো? ইয়ে মানে, তুই কি একা গোসল করলি? নিশান হাতের খুন্তিটা প্রায় ফেলে দিচ্ছিল, কিছুক্ষণ থম মেরে থেকে বলল। আকাশ, তোর মুখ বন্ধ কর, একদম বন্ধ, নইলে তোর পেছনে এমন লাথি মারব না, উড়ে গিয়ে তোর শ্বশুরের কোলের উপর পড়বি। লাথি চিনিস? আকাশ যেন নিজের কবির পরিচয় তুলে ধরার আবারও সুযোগ পেয়ে গেল। হতাশ মুখে বলতে শুরু করল। জীবনে তোকে আর কি কি চিনিয়ে দেব বলতো? গত রাতে ঘুষি আর বাসর রাত শেখালাম। আজ বলছিস লাথিও চিনিস না? ধ্যাত, শোন তবে। আকাশ গলা খাকারি দিয়ে বলতে শুরু করল। কান খুলে শোন দোস্ত, লাথি মানে হলো একটা অতীন্দ্রিয় শক্তি, যা প্রয়োগ হলে শরীরের ভারসাম্য নষ্ট হয়, যে দেয় সে পায় প্রশান্তি, আর যে খায় সে পায় অপার বিস্ময়। লাথির 3 প্রকার আছে, বুঝলি? এক হলো হালকা লাথি, যা ভালোবাসা মিশ্রিত বন্ধুত্বপূর্ণ ঠেলা ধরনের। 2 হলো মাঝারি লাথি, যা একটু রেগে গেলে দেওয়া হয় কিন্তু আত্মার মায়ে জোর কম থাকে। 3 হলো অতি উচ্চমানের লাথি। আসলে একে বলা হয় প্রকৃতির প্রতিশোধ। এটা খেলে একদিকে শরীর যায়, অন্যদিকে আত্মা চাঁদের দিকে হাঁটা দেয়। নিশান মাথা ধরে দাঁড়িয়ে রইল। আকাশ, সিরিয়াসলি? আমার মুডটা খারাপ করিস না। তোর মস্তিষ্ক পরীক্ষা করানো দরকার, সকাল সকাল এসব কি শিখছিস? আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলল। দোস্ত, আমি তোর বন্ধুর দায়িত্ব পালন করছি। তোকে শিক্ষিত করার পবিত্র দায়িত্ব নিয়েছি, না হলে এমন একটা পবিত্র রাত পার করে তুই লাথি চিনিস না, এটা ভাবতে গিয়েই বুক ফেটে যাচ্ছিল আমার। নিশান এবার খুন্তিটা টেবিলে রেখে গম্ভীর গলায় বলল। আকাশ, সত্যি করে বলতো, তোর ফাস্টফুড লাগবে না? আকাশ সঙ্গে সঙ্গে খ্যাক খ্যাক করে হাসতে লাগলো। বুঝেছি বুঝেছি দোস্ত, এই জন্যই তুই আমার প্রিয় বন্ধু। আচ্ছা শোন না, শৈলী আপুর কি খবর? সকাল সকাল তুই রান্নাঘরে ঢুকে গেলি? বাহ বাহ, প্রেমের প্রভাব বেশ ভালোই। নিশান হালকা বিরক্তিতে বলল। তোর কোনো কাজ নেই? সকাল সকাল জ্বালাতে এসেছিস কেন? বাথরুম ঠিকমতো হয়নি না? আকাশ এবার হেসে বলল। আরে না, তা বেশ ভালোই হয়েছে। একদম মাখন, আমি তো তোকে শুধু মনে করিয়ে দিতে চাইলাম যে তুই এখন থেকে হামদার্দ লাইফে ঢুকে গেছিস, নিজের স্ত্রীকে ঘুম পাড়িয়ে রেখে নিজে নাস্তা বানাচ্ছিস। বাহ বাহ, অসাধারণ দোস্ত। নিশান এবার সত্যিই বিরক্ত হল। আকাশ, আমি তোর সঙ্গে ফালতু কথা বলার জন্য দাঁড়িয়ে নেই। কিছু দরকার থাকলে বল, না হলে ফোন রাখো। আকাশ মজা নিতে নিতে বলল। আরে রাগ করছিস কেন? আচ্ছা বল তো, নতুন বর হিসেবে প্রথম ব্রেকফাস্ট কেমন বানাচ্ছিস? শৈলীকে সারপ্রাইজ দিতে চাস? কেমন ফিলিংস হচ্ছে? নিশান এবার ধীরে হাসল। খুব জোস, বাট সেটা জানার দরকার নেই তোর। কিছু একটা মনে পড়তেই আকাশ এবার তড়িঘড়ি করে বলে উঠল। ও ভালো কথা, শোন তো।
ওই রিমি নাকি তোকে কল করছে? কল ধরছিস না কেন? নিশান স্বাভাবিকভাবেই বলল, বাড়ির কারো কল ধরব না। যেদিন মা শৈলীকে কল করবে সেদিন আমার সাথেও কথা বলতে পারবে, তার আগে কখনোই না। আকাশ এবার একটু গুরুতর ভঙ্গিতে বলে উঠল, কিন্তু নিশান তুই আসলে করতে চাচ্ছিসটা কি বলতো? ওই বাংলোতে তো মোটেই তোরা স্থায়ীভাবে থাকতে পারবি না, এটা তুইও জানিস। আর আমি খুব ভালো করেই জানি তুই আর যাই করিস শৈলীকে এভাবে আলাদা রাখবি না। তোর প্ল্যানটা কি? এভাবে কতদিন চলবে? যতদিন না পর্যন্ত বাড়ির সবাই শৈলীকে মেনে নিচ্ছে। আকাশ ভ্রুকুচকে সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করল, যদি মেনে না নেয়? নিশান হাসল খুব সূক্ষ্ম সেই হাসি। একটা কথা ভালো করে শুনে রাখো আকাশ, আমার মা আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে আর আমার জন্য মা সবকিছু করতে পারে। শৈলীকে মেনে নেওয়া তো খুব ছোট্ট একটা ব্যাপার। আর তোকে আজকে আমি একটা সত্যি কথা বলে রাখি, তুই কাটায় কাটায় মিলিয়ে নিস। মামনিরোর থেকেও বেশি মা শৈলীকে ভালোবাসে। মা যতই যা করুক না কেন শৈলীর প্রতি একটা মায়া আছেই, এটা আমি খেয়াল করেছি। আর হ্যাঁ, রিমির সাথে তোর কথা হলে বলে দিস মামুনি যেন শৈলীর কাছে ক্ষমা চায়। এসব যতদিন না পর্যন্ত হচ্ছে ততদিন পর্যন্ত শৈলী আমার সাথে এই বাংলোতেই থাকবে। আকাশ এবার মাথা নেড়ে বলল, আচ্ছা বুঝেছি। কিন্তু তোর বাপ? নিশান এবার বাঁকা হাসল, কিছু বলল না। কথাটা রীতিমতো এড়িয়ে গিয়ে বলে উঠল, তুই একটু দ্রুত আমাকে কালকের জন্য দুটো কক্সবাজারের টিকিট বুক করে দে তো। শৈলীকে নিয়ে একটু ঘুরে আসি। আকাশের দুষ্টু হাসি বেড়ে গেল। উহুম উহুম, ঠিক আছে, করে দেব, নো প্রবলেম। কিন্তু তুমি এভাবে না বলে সরাসরি তো এটাও বলতে পারতে যে তুমি শৈলীপুকে নিয়ে হানিমুনে যাবে, তাহলেই হচ্ছিল। শুধু শুধু উল্টোপাল্টা কথা বললে। শোনো, সাহস থাকলে স্পষ্টভাবে বলো যে আমি শৈলীকে নিয়ে হানিমুনে যাচ্ছি। নিশান বিরক্তিতে দীর্ঘশ্বাস ফেলল। ফোন রাখো আকাশ। নিশান এবার সত্যি সত্যি ফোন কেটে দিল। হাসি চেপে রেখে আবার নাস্তা বানানোয় মন দিল সে। আকাশের মতো বন্ধুর একটা সুবিধা আছে, ঘরে বসে বিনোদন ফ্রি। নিশান মাথা নাড়িয়ে বলল, এই পাগল ছেলেটা বদলাবে না। শৈলী মৃদু নড়েচড়ে উঠল, চোখের পাতা ধীরে ধীরে কাঁপতে লাগল। ঘরের জানালা দিয়ে আসা সকালের আলো তার চোখে পড়ছে, তবে সে এখনো পুরোপুরি জেগে ওঠেনি। ঘুমের ঘোরে একটু কুকড়ে শুয়ে রইল, যেন আরও কিছুক্ষণ আরামের খোঁজে সময় বাড়িয়ে নিতে চায়। এদিকে নিশানের রান্নার টুংটাং শব্দ মৃদু কানে আসতে লাগল, সাথে হালকা মশলার গন্ধ মিশে আছে বাতাসে। শৈলী এলোমেলোভাবে হাত বাড়িয়ে পাশে নিশানকে খোঁজার চেষ্টা করল, কিন্তু বুঝতে পারল বিছানা খালি। সে ধীরে ধীরে চোখ খুলল, একটু বিস্মিত হয়ে চারপাশ দেখল। নিশান কোথায়? শৈলী কোনোমতে বিছানা থেকে উঠতে গেলেই নিজের অবস্থা টের পেয়ে তোরাক দৃষ্টি ফেলে নিজেকে চাদর দিয়ে জড়িয়ে নিল। হায় হায়, একই অবস্থা, সে নিশানের একটা শার্ট পরে আছে, আর কিচ্ছু নেই কেন? শৈলী দ্রুত আশেপাশে তার পরনের শাড়িটা খুঁজতে শুরু করল। অনেকক্ষণ পর দেখতে পেল শাড়িটা বিছানা থেকে অনেকটা দূরে এলোমেলো হয়ে পড়ে আছে। সাথে সাথে ঢোক গিলল শৈলী। শাড়িটা এত দূরে কে ছুঁড়ে মেরেছে তা মনে করতেই শরীর শিউরে উঠল। শৈলী চোখ বন্ধ করে নিজের উষ্ণ গাল দুহাতে চেপে ধরল। গত রাতের কথা টুকরো টুকরো হয়ে মনে পড়তে লাগল। বুকের মধ্যে কেমন যেন ধুকপুক শুরু হয়ে গেল। সে নিশানের দিকে সন্দেহের চোখে তাকানোর উপায় নেই, কারণ লোকটা তো নিশ্চিন্তে রান্না করছে, অথচ তার অবস্থা। শৈলী একপাশে চাদর মুড়ি দিয়ে বসে রইল, কি করবে বুঝতে পারছে না। একবার মনে হলো কিছু না বলে চুপচাপ বসে থাকলেই হয়, কিন্তু না, নিশানের কাছে তো যেতেই হবে। না খেয়ে কি থাকা সম্ভব? কিন্তু এই অবস্থায় শাড়িটাও তো আনতে পারছে না। শৈলী নড়াচড়া করতে গিয়ে বুঝল সারা শরীর কেমন যেন অবসন্ন লাগছে। চোখ বড় বড় হয়ে গেল ওর। ও আলতো করে কপালে হাত দিল, তাপমাত্রা ঠিকই আছে। তাহলে? সে চোখ সরু করে বিছানার চারপাশ দেখল। একগাদা এলোমেলো কাঁথা, নিচে পড়ে থাকা শাড়ি, বালিশের অদ্ভুত অবস্থান, সব দেখে মুখ রাঙা হয়ে গেল। ধীর গলায় আওড়ালো, কাল কেন আমি সারারাত জাগতে চাইলাম? না করে দিলেই তো উনি এমন কখনোই। তার ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটে উঠল। তারপরই নিজের কথার মানে মাথায় আসতেই লাফ দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু ব্যর্থ হয়ে আবার বসে পড়ল। শৈলী হতাশভাবে মাথায় হাত দিল। মনে পড়ল কাল রাতে কতটা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল সে। কিন্তু নিশান, ও কখন উঠল? শৈলী আলতো করে চুল ঠিক করে কাঁথার নিচে মুখ গুজল, তবুও এক অদ্ভুত ভালোলাগায় বুকের ভেতর কেমন যেন একটা শান্তি ছড়িয়ে পড়ল। আবারও রান্নাঘর থেকে কিছুর ঠুকঠাক শব্দ ভেসে এলো। শৈলী এবার উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু গা এলিয়ে পড়ল বিছানায়। একটু আরাম আর একটু আলসেমি যেন তাকে ছাড়তে চাইছে না। চোখ বুজে ফিসফিস করে বলল, উনি সকাল সকাল কি করছে? নিজেই নিজের প্রশ্নের উত্তরও জানে। নিশান যে ওর জন্য নাস্তা বানাচ্ছে সেটা বুঝতে অসুবিধা হলো না। বুকের মধ্যে এক উষ্ণ অনুভূতি নিয়ে শৈলী আবারও কাঁথার নিচে মুখ লুকিয়ে হাসল। হঠাৎ মনে হলো তারও তো লোকটাকে সাহায্য করা দরকার।
না, এভাবে বসে থাকলে হবে না, তাকেও রান্নাঘরে যেতে হবে। প্রথমে এমন শার্ট পরিহিত অবস্থায় নিচে যেতে না চাইলেও পরবর্তীতে শৈলী মনে করল নিশান্ত এখন তার স্বামী, আর যা হওয়ার তা তো গত রাতেই হয়ে গিয়েছে। এখন এত ভনিতার কি আছে? তার থেকে ভালো দ্রুত গোসলটা করে ঠিকঠাক হয়ে নিচে যাওয়া। সবকিছু ভেবেচিন্তে শৈলী এবার বিছানা থেকে উঠতে লাগলো, কিন্তু উঠতে গিয়েই বিছানার পাশে টেবিলের উপর রাখা একটা মগ ঠাস করে মেঝেতে পড়ে গেল। এদিকে রান্নাঘরে দাঁড়িয়ে নিশান তখন অমলেট উল্টাচ্ছে। মগ পড়ে যাওয়ার শব্দটা কানে আসতেই সে মনে মনে হাসল। এখনই আসবে একগাল রাগ নিয়ে, হয়তো কড়া কিছু বলবেও। সে মৃদু হাসতে হাসতে কড়াইতে আরও একটু মাখন ছড়িয়ে দিল। হ্যাঁ, নিশান বুঝতে পেরেছে যে শৈলী উঠে পড়েছে। শৈলী হতভম্ব হয়ে মগের ভাঙা টুকরোগুলোর দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ বোঝার চেষ্টা করল যে আসলে কি হয়েছে, তারপরই দ্রুত নেমে গিয়ে সেগুলো কুড়ানোর চেষ্টা করল। কিন্তু হাত বাড়াতেই রান্নাঘর থেকে ভেসে এলো একটা শান্ত অথচ মজার গলা। মহারানী কি তার শান্তির নিদ্রা থেকে বেরিয়ে এসেছেন? শৈলী হাত থামিয়ে বসে রইল। নিশানের গলায় একরকম দুষ্টুমি মেশানো উষ্ণতা, যা শুনে গাল গরম হয়ে উঠল তার। সে ধীরে ধীরে মাথা উঁচু করে রান্নাঘরের দিক তাকালো। নিশান তখনও ব্যস্ত অমলেট উল্টে রাখছে প্লেটে, কিন্তু চোখের কোণায় একরকম খেলা করা হাসি টের পাওয়া যাচ্ছে। শৈলী মৃদু ঠোঁট কামড়ে একটু জোরে বলল, ওই মগটা পড়ে গেছে তো? তাই আর কি, তাই তুলছিলাম। হুম, ঠিক আছে, নিশান স্বাভাবিকভাবেই বলে গেল, কিন্তু তাতেই শৈলীর মনে হলো সে যেন সবকিছু জানে। শৈলী আর কথা বাড়াল না। ভাঙা মগের টুকরো রেখে দ্রুত বাথরুমের দিকে পা বাড়াল। হাত মুখ ধুয়ে আয়নার সামনে দাঁড়াতেই নিজের অবস্থা দেখে লজ্জায় মুখ ঢাকল। চুল এলোমেলো, চোখে ঘুমের ছাপ, আর শার্টের বোতামগুলোও ঠিকঠাক লাগানো নেই। ওমা, তাহলে নিশান? ভেবেই ঢোক গিলল শৈলী। খুবই খারাপ অবস্থায় ছিল সে। শৈলী ঠিক করল গোসলের পর এই শার্টটাই পরবে। শার্ট থেকে ভেসে আসা নিশানের শরীরের ঘ্রাণটা খুব টানছে তাকে। এ কি নেশালো ঘ্রাণ, ভালোই লাগছে। এমনিতেও এখন আলমারি ভেতর থেকে নতুন কাপড়গুলো বের করতে ইচ্ছে করছে না শৈলীর। তার থেকে ভালো এই শার্টের উপর একটা ওড়না পেঁচিয়ে চলে যাওয়া। তাড়াহুড়ো করে শার্টটা ঠিক করে নিল শৈলী, কিন্তু আয়নাতেই নিজের মুখের হাসি ধরা পড়ে গেল। হ্যাঁ, লজ্জা লাগছে, কিন্তু কোথায় যেন একটা প্রশান্তি, একটা অন্যরকম অনুভূতি। গত রাতের কথাগুলো মনে পড়তেই সে একগাল হাসল, তারপর নিজের মাথা ঝাঁকিয়ে বলল, না, ন্যাকামি থাক, এখন গিয়ে উনাকে সাহায্য করতে হবে। শৈলী গোসল সেরে দ্রুত শার্টের উপর ওড়না পেঁচিয়ে নিচে নামল। রান্নাঘরের দরজায় এসে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, কারণ নিশানের গায়ে কোনো কাপড় নেই। আশ্চর্য, নিজের শার্ট শৈলীকে পরিয়ে এভাবে উদাম হয়ে দাঁড়িয়ে থেকে কি বোঝাতে চাইছে লোকটা? শৈলী তো জানেই যে নিশানের শক্তপোক্ত দেহটা অনেক সুঠাম, বেশ আকর্ষণীয়, তাই বলে এভাবে দেখাতে হবে নিশানের চুলো ভেজা। এমন রূপে নিশানকে কখনো দেখেনি শৈলী। তাই হঠাৎ করে দেখতেই গলা শুকিয়ে এলো তার। নিশান তখনও ব্যস্ত, খেয়াল করেনি যে শৈলী আসছে। শৈলী নিঃশব্দে পেছনে থেকে এগিয়ে গিয়ে বলল, আমি সাহায্য করব? মিনমিন করে বলা কথাটা শুনে নিশান হালকা হেসে পেছনে ফিরে তাকালো, তার চোখে যেন একরকম প্রশান্তি। শৈলীর চুল ভেজা দেখে বুঝল গোসল করেছে। ঠোঁটের কোণে সূক্ষ্ম রেখা টেনে নিশান আবারও কাজে মন দিয়ে বলল, তুই কি পারবি? সারা রাত না ঘুমিয়ে কাহিল হয়ে আছিস তো? শৈলী চমকে উঠল। নিশান কি ইচ্ছে করেই বলল, নাকি সত্যিই চিন্তা করছে? শৈলী মাথা নিচু করে গম্ভীর মুখে বলল, পারব। একটু সাহস সঞ্চার করল শৈলী, মিনমিন করে বলে উঠল, আর কাল রাতে কে আমাকে জাগিয়ে রেখেছিল সেটাও ভুলিনি। শৈলী ভাবল নিশান শুনতে পায়নি, অথচ কথাটা স্পষ্ট শুনতে পেয়েছে, আর শুনেই নিশান এবার হেসে ফেলল। শৈলী চোখ সরু করে তাকালো। আজব, এভাবে হাসার কি আছে? নিশানের হাসি দেখে শৈলীর মুখ গম্ভীর হয়ে গেল। ওর তো মনে হচ্ছিল এই কথাটা শুনে নিশান একটু হলেও অপ্রস্তুত হবে, একটু গম্ভীর হবে, অন্তত একটা ব্যাখ্যা দেবে, কিন্তু না, উল্টো লোকটা ফোঁস করে হাসছে। শৈলী হাত বাঁধা ভঙ্গিতে দাঁড়িয়ে থাকলো, চোখ সরু করে বলল, এত হাসির কি আছে? নিশান এবার হাসি চাপার চেষ্টা করল, কিন্তু চোখের কোণায় দুষ্টুমি ভরা চাহনি স্পষ্ট। অমলেট উল্টে রেখে একপাশে দাঁড়ালো, হাত গুটিয়ে বলল, মানে তুই বলছিস যে আমি তোকে জাগিয়ে রেখেছি? শৈলী লজ্জায় একবার পায়ের আঙুলের দিকে তাকালো, তারপর মুখের সামনের ওড়নাটা আরও একটু টেনে নিয়ে বলল, তা তো করেছেনি। নিশান এবার আরও একটু এগিয়ে এল, কনুই টেবিলে ঠেকিয়ে হালকা ঝুঁকে বলল, আচ্ছা, কিভাবে? শৈলীর মাথায় যেন ধুম করে বাজ পড়ে গেল, এ কি ধরনের প্রশ্ন? লোকটা ইচ্ছে করেই কি এরকম করছে? আমতা আমতা করে শৈলী মুখ ফিরিয়ে নিয়ে বলল, আমার খিদে পেয়েছে। নিশান হাসি চেপে ফ্রাইং প্যানের দিকে ফিরে গেল, তবুও ঠোঁটের কোণায় একরকম দুষ্টু হাসি খেলা করছিল। শৈলী মুখ গম্ভীর করে থাকলেও ভেতরে একরকম শিহরণ বয়ে যাচ্ছিল। নিশানের এমন আচরণ, এমন সহজ স্বাভাবিক দুষ্টুমি, সবকিছু মিলিয়ে একটা নতুন অনুভূতি কাজ করছিল তার মধ্যে। যেন রাগ করতেও ইচ্ছে করছে না, আবার পুরোপুরি স্বাভাবিক হওয়াও যাচ্ছে না।
নিশান এবার নাস্তা গুছিয়ে শৈলীর দিকে তাকালো। মেয়েটা জুবুথুবু হয়ে ল্যাম্পপোস্টের মতো দাঁড়িয়ে আছে, আর নখ দিয়ে মেঝে খুঁড়ছে। কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে নিশান তর্জনী আঙুল তুলে ইশারা করে ডাকল, এদিকে আয়। শৈলী প্রথমে চোখ সরু করে ভ্রু কুঁচকে তাকালো। এরপরে কচ্ছপের গতিতে ধীরে ধীরে এক পা দুপা করে এগিয়ে আসলো নিশানের কাছে। তাতেও সন্তুষ্ট হলো না নিশান। গম্ভীর গলায় আবার বলে উঠল, আর একটু কাছে আয়। শৈলী পড়ল মহা বিপাকে। সে তো কাছে এসেছেই, আর কতটা কাছে যেতে বলছে এই লোকটা। তবুও নিশানের কথা মান্য করতে শৈলী সাহস করে আর এক পা এগিয়ে গেল। তৎক্ষণাৎ টের পেল নিশানের শরীর থেকে আসা তীব্র নেশালো ঘ্রাণটা। চোখ খিচে বন্ধ করল শৈলী। এখন সে নিশানের বুকের সমান হয়ে মাত্র কয়েক ইঞ্চি দূরে দাঁড়িয়ে আছে। আর এক পা এগুলেই নিশানের বুকের সাথে জোরেসোরে একটা ধাক্কা খাবে সে। অথচ তাকে অবাক করে দিয়ে নিশান আগের থেকেও বেশি গম্ভীর গলায় বলে উঠল, কাছে আসছিস না কেন? অ্যালার্জি আছে? কালকে রাতে যেভাবে কাছে এসেছিলি সেভাবে কাছে আয়। এত দূরে থেকে কি বোঝাতে চাইছিস তুই? ধপ করে মাথা তুলে তাকালো শৈলী। লজ্জায় মূর্ছা যাওয়ার উপক্রম। নিশান যে এমন কথা বলতে পারে তা কখনো কল্পনাই করেনি সে। নিশানের এই হুট করে পাল্টে যাওয়া ভাবভঙ্গি, কণ্ঠের গম্ভীরতা আর সেই কথাগুলো যেন তীক্ষ্ণ বিদ্যুৎ ঝলকের মতো তার ভেতর কাঁপন তুলল। সে ঢোক গিলল নিশানের গভীর চোখ দুটো এক ঝলক তাকিয়েই তড়িঘড়ি মুখ ফিরিয়ে নিল। বুকের ভেতর ধুকপুক শব্দ হচ্ছে, হাতের আঙুলগুলো আপনা আপনিই মুঠো হয়ে আসছে। শৈলী কেমন যেন দমবন্ধ অনুভব করছে। নিশানের বুকের কাছাকাছি দাঁড়িয়ে থাকা, ওর শরীরের তীব্র ঘ্রাণ আর সেই নিঃসংকোচ দৃষ্টি, সব মিলিয়ে যেন সে নিজের জায়গায় জমে গেছে। কিন্তু সে কি হার মানবে? মোটেও না। শৈলী গভীর শ্বাস নিয়ে এক ঝটকায় দু পা পেছনে সরে গেল। চোখ সরু করে তাকিয়ে বলল, আপনার মনে হচ্ছে আমি দূরে দাঁড়িয়ে আছি? ঠিক আছে, তাহলে আর একটু দূরে গিয়ে দাঁড়াই। বলেই দরাম করে পেছনে সরে গেল। ওড়না টেনেটুনে ঠিক করে নিল যেন কিছুই হয়নি। অথচ বুকের ভেতর ঝড় বয়ে যাচ্ছে। নিশান চমকে তাকালো, তারপর ঠোঁটের কোনায় একরকম খেলা করা হাসি এলো। চোখে দুষ্টুমি ঝিলিক দিয়ে উঠল। বাঁকা হাসল নিশান। কোনোরকম আগাম বার্তা ছাড়াই এক ঝটকায় শৈলীর বাহু ধরে টেনে আনল তাকে। কোমরে জড়িয়ে পেঁচিয়ে ধরল দুহাত। অপ্রস্তুত শৈলীর দেহ পড়ল নিশানের উন্মুক্ত বুকের উপর। দুহাত জড়ো করে সেখানেই গুটি পাকিয়েছে। নিশান ঠান্ডা গলায় বলল, এভাবে কাছে আসতে বলেছিলাম। এখন থেকে কাছে আসতে বললে এমন করে বুকের উপর হামলে পড়বি, বুঝেছিস? স্বামী হিসেবে ইটস অ্যান অর্ডার। অনাকাঙ্ক্ষিত কথা আর আকস্মিক হামলায় বিস্ময় চোখ বড় করে তাকালো শৈলী। একটা শুকনো ঢোক গিলে তাকিয়েই রইল। নিশান এবার শৈলীর চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে এক হাত উঠিয়ে তার ভেজা চুল কানে গুজে দিল। এরপর হাত নামিয়ে শৈলীর ঘাড়ে রাখল। খুব আলতো করে লাল হয়ে জায়গাটাতে ছুঁয়ে দিয়ে বলল, এখানে কি জ্বলছে? শৈলী সেভাবেই তড়িঘড়ি করে মাথা নেড়ে বলে, হুহু। নিশান ভ্রু গোটাল। কিন্তু কামড়ের দাগ তো বসে গেছে। লালও হয়েছে। একটুও জ্বলছে না। শৈলীর শ্বাস আটকে গেল। নিশানের ঠান্ডা গলা, সেই গভীর চোখের দৃষ্টি, সবকিছু মিলিয়ে তার বুকের ভেতর একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। কামড়ের দাগ? কথাটা শুনে সে হালকা চমকে উঠল। ঘাড়টা সামান্য সরিয়ে বোকার মতো বলল, দাগ? কোথায়? নিশান একপাশে বাঁকা হাসল। আঙুলের আলতো ছোঁয়ায় আবারও দাগটার উপর স্পর্শ করল। শৈলীর গা শিরশির করে উঠল। খুব সম্ভবত কাল রাতে বসেছে। নিশান স্বাভাবিক গলায় বলল, যেন এটা খুব সাধারণ একটা ব্যাপার। শৈলী তৎক্ষণাৎ চোখ বড় করে ফেলল। মনে পড়ল গত রাতে প্রচণ্ড ধকল গিয়েছে, হয়তো কোনোভাবে লাগিয়ে ফেলেছে সে। কিন্তু আপনি কিভাবে জানলেন? নিশানের ঠোঁটের কোণে আবারও সেই দুষ্টু হাসি ফুটে উঠল। শৈলীর চোখের দিকে তাকিয়েই বলল, কারণ আমি যে বসিয়েছি সেটা তুই জানিস না? ধপ করে নিশানের বুক থেকে সরে গেল শৈলী। লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। সে একটুও ভাবতে পারেনি নিশান এতটা নির্লজ্জভাবে এমন কথা বলবে। মাথার ভেতর চিন্তা গুলিয়ে যাচ্ছে, এটা স্বপ্ন নাকি সত্যি? নিশান এবার সত্যি সত্যি হেসে ফেলল। শৈলীর লাল হয়ে যাওয়া মুখ দেখে চোখে যেন দুষ্টুমি নাচছে। তোর এই ভীত সন্ত্রস্ত ভাবটাই সবচেয়ে বেশি পছন্দ আমার। শৈলী গম্ভীর মুখে এক ঝটকায় সরে এলো। ওড়নাটা টেনে একেবারে মুখের কাছে নিয়ে এল। লজ্জায় না রাগে সে নিজেও জানে না, কিন্তু একটাই সিদ্ধান্ত নিল, এই লোকটার থেকে দূরে থাকতে হবে। আর কোনোভাবেই কাছে যাওয়া যাবে না। নিশান ভাইকে নির্ঘাত ভূতে ধরেছে, অথচ তার মন বলছিল সম্পূর্ণ উল্টো কথা। শৈলী আর এক মুহূর্তও দাঁড়াল না। নিশানের দুষ্টুমি ভরা চোখের দৃষ্টি এড়িয়ে তড়িঘড়ি পেছনে ফিরে হাঁটতে শুরু করল, যেন এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালানোই তার একমাত্র কাজ। নিশান ঠোঁটের কোণে হাসি নিয়ে তাকিয়ে রইল। শৈলীর এমন লজ্জিত অস্থির হয়ে পালানোর দৃশ্যটা তার বেশ উপভোগ্য লাগছে। শৈলী প্রায় দৌড় দিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। নিশান তখনও রান্নাঘরে দাঁড়িয়ে গলায় খানিকটা মজা মেশানো সুর এনে চেঁচিয়ে বলল, শুনেছিস?
এখন যা ন্যাকামি পারিস করে নে। দুপুরে কিন্তু একসাথে বেরোতে হবে, ঘুরতে যাব, তখন এসব ঢং করলে এক আছাড়ে দাঁত ভেঙে দেব তোর। শৈলী দরজার কাছে দাঁড়িয়ে এক মুহূর্ত থমকালো, তারপর চোখ বড় করে বিড়বিড় করল, ঘুরতে যাব? তারপর মাথা ঝাঁকিয়ে নিজের মনেই বলল, না আমি যাব না, এই লোকের সাথে বেরোলে নির্ঘাত হার্ট অ্যাটাক হয়ে যাবে। অথচ তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলা করছিল, যা ছিল নিতান্তই অজান্তেই। আজ সকাল থেকেই খাদিজা তালুকদার নিজের ঘর থেকে একবার বেরোননি। নিজেকে ঘরবন্দি করে কি এমন চিন্তাভাবনা করতে বসেছেন তিনি? তার সম্পর্কে অবগত নন নাসিরুল তালুকদার। তিনি নিজের ভাইয়ের সেবা যত্নে ব্যস্ত। শৈলীর অনুপস্থিতিতেও তিনি মোটেই অবহেলা করেন না নিজের ছোট ভাইকে। তবে নিজের বোনের মনের অবস্থাটা ঠিকই বুঝতে পারছেন তিনি। রাশিদা সকালে উঠেই নিত্যদিনের সমস্ত কাজ করে ফেলেছেন। রিমি কলেজে গেলেও বাড়িতে রয়ে গেছে মিমি। না, সে মোটেই ভেঙে পড়ে নি, বরং নিজের মায়ের এমন একটা নিন্দনীয় কাজ সম্পর্কে জেনে খুব হতাশ হয়েছে। বাড়ির সমস্ত কাজ সেরে এসে রাশিদা তালুকদার এখন তার মেয়ের সামনেই বসে আছেন। মিমি দীর্ঘশ্বাস ফেলে বলল, এমন একটা কাজ তুমি কিভাবে করতে পারলে মা? আমি কখনো ভাবতেই পারিনি তুমি এমন একটা কাজ করে বসবে। হ্যাঁ, আমি নিশান ভাইকে পছন্দ করতাম, কিন্তু তাই বলে তুমি নিজের স্বার্থের জন্য অন্য কাউকে এভাবে কষ্ট দিতে পারো না। তুমি যখন জানতে পেরেছিলে যে শৈলী আপু নিশান ভাইকে পছন্দ করে, তখন কেন আমাকে বলনি? এমন তো নয় যে নিশান ভাই শৈলীপুকে পছন্দ করে না, তিনি নিজেও তো। আর তাছাড়া আমি তো তোমাকে আগেই বলেছিলাম মা, আমি জোর করে কখনো কোনো কিছু পেতে আগ্রহী নই। হ্যাঁ, নিশান ভাইকে ভালবাসতাম, পছন্দ করতাম, কিন্তু সত্যিটা কি জানো? এই কদিনে যত যা ঘটেছে সবকিছুতে বুঝতে পারলাম আমার ভালোবাসার নিতান্তই ঠুনকো। আসলে ভালোবাসা কাকে বলে সেটা তো আমি নিশান ভাই আর শৈলীপুকে দেখে শিখলাম। তারাই আসল প্রেমিক প্রেমিকা মা। তারা একে অপরকে ভালবেসেছে আড়ালে আবডালে অন্তরালে। কেউ কখনো বুঝতেও পারেনি যে কখন দুটো মনের মিলন হয়ে গেছে। অথচ আমি পেলাম না, না হয় নিশান ভাইকে। উনাকে পেতেই হবে এমন কোনো কথা আছে কি? আমি কি ভেঙে পড়ব? তোমার মেয়ে এতটা দুর্বল নয় মা। তোমার ওই সময় উচিত ছিল আমাকে সবকিছু জানিয়ে দেওয়া। তাহলে আর এত ঝামেলা হতো না। তুমি যদি তখনই আমাকে সবকিছু জানিয়ে দিতে, আমি যদি তখনই সবকিছু জানতে পারতাম, তাহলে আজ নিশান ভাইয়া আর শৈলী আপু বাড়িতে থাকতে পারত। নিশান ভাইকে এভাবে বাড়ি থেকে বের হয়ে যেতে হতো না। রাশিদা তালুকদার দীর্ঘশ্বাস ফেললেন। তার নিজেরও কম কষ্ট হচ্ছে না। কিন্তু তিনি কি বা করতেন? এই মেয়ে দুটোকে তো তিনি পাগলের মতো ভালোবাসেন। তাদের জন্য যেখানে জীবনটাও দিতে পারেন, সেখানে একটু স্বার্থপরতা না হলে দেখালেনি। এতে কি আর পাপ হবে? হলো না হয় একটু পাপ, তার মেয়েটা তো খুশি থাকত। অথচ এখন তার মনে হচ্ছে সে আসলেই ভুল করেছে। মিমিকে খুশি করতে গিয়ে বোধহয় বেশি কষ্টই দিয়ে ফেলল। মিমি দুদিকে মাথা নেড়ে বলতে থাকল, তুমি জানো আমার এখন নিজেকে অপরাধী মনে হচ্ছে। মনে হচ্ছে শুধুমাত্র আমার জন্যই এত কিছু হলো। রাশিদা তালুকদার অসহায়ভাবে মেয়ের দিকে তাকালেন। মিমির চোখে পানি নেই, তবে কণ্ঠে হতাশার ছাপ স্পষ্ট। এই মেয়েটা কত বড় হয়ে গেছে, অথচ তিনি এখনও তাকে সেই আগের মতো ছোট্ট আবেগী মেয়ে ভেবেছিলেন। রাশিদা তালুকদার ধীরে ধীরে বললেন, তোর মনে হচ্ছে আমি ইচ্ছে করে খারাপ কিছু করেছি, তাই না? কিন্তু মা হয়ে আমি তো শুধু তোর জন্যই সব করতে চেয়েছিলাম। আমি জানতাম না শেষটা এমন হবে। আমি ভাবিনি নিশান চলে যাবে, আমি ভাবিনি শৈলী এত কষ্ট পাবে। মিমি গম্ভীর মুখে বলল, কিন্তু মা তুমি কি জানো, ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। যদি নিশান ভাই আমাকে ভালোবাসতেন, তাহলে কোনো বাধাই আমাদের আলাদা করতে পারত না। কিন্তু উনি ভালোবাসেন শৈলী আপুকে, আর শৈলী আপুও ওনাকে ভালোবাসে। তাই তো এত কিছু হয়ে যাওয়ার পরেও তারা একে অপরের জন্য কষ্ট পাচ্ছে। মা তুমি বলো তো, আমি কি নিশান ভাইকে এমন করে কষ্ট দিয়ে সুখী হতে পারতাম? রাশিদা তালুকদার চুপ করে রইলেন। মিমির কথাগুলো তার মনের ভিতর গভীরভাবে আঘাত করছে। সত্যিই তিনি কি চেয়েছিলেন মেয়ের সুখ? নাকি নিজের স্বার্থপর ইচ্ছাটাকেই বেশি প্রাধান্য দিয়েছিলেন? মিমি আবার বলল, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো মা। কিন্তু মা হওয়া মানেই কি অন্যের মেয়েকে কষ্ট দেওয়া? শৈলী আপুও তো কারো মেয়ে। তুমি কি পারতে যদি আমার জন্য কেউ এমন করত? আজ যদি শৈলীপুর মা বাবা থাকতো, তাহলে কি এমন করতে পারতে? পারতে না তো। শৈলী আপু এতিম, তার কোনো শক্তি নেই। এই কারণে তুমি এমন করলে। অথচ এখন দেখো, আমার কাছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মেয়েটা এখন শৈলী আপু। কারণ তার পাশে নিশান ভাই আছে। রাশিদা তালুকদার এবার চোখ বন্ধ করে নিলেন। মিমির কথাগুলো তাকে নীরব করে দিয়েছে। মিমি দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন আমি চাই সব ঠিক হোক। নিশান ভাই আর শৈলী আপু ফিরে আসুক। আমাদের বাড়িটা আবার আগের মতো হোক মা। আর তুমি। মিমি একটু থেমে গেল, তারপর গলা নামিয়ে বলল, তুমি নিজের ভুলটা স্বীকার করো মা। দেরি হয়ে যাওয়ার আগেই। রাশিদা তালুকদার এবার চুপ করে থাকতে পারলেন না।
দীর্ঘশ্বাস ফেলে মেয়ের হাতটা ধরে বললেন, আমি কিভাবে নিজের ভুলের শোধ তুলব মা? বল কি করতে হবে? মিমির ঠোঁটের কোণে এক টুকরো দৃঢ়তার হাসি ফুটে উঠল। সে জানে মা হয়তো ভুল করেছিলেন, কিন্তু আজ তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন। এখন শুধুই ঠিক করার পালা। খাওয়া দাওয়া শেষ করে বিছানায় এসে একসাথেই বসল নিশান আর শৈলী। শৈলী দুহাত মুচড়াচ্ছে, রীতিমতো চামড়া ওঠাতে চাইছে বোধ হয়। তার মোটেই সবকিছু স্বাভাবিক লাগছে না। কারণ নিশান কেমন করে যেন তার দিকে তাকিয়ে আছে। খাওয়া দাওয়া শেষ করে বিছানায় এসে বসার পর থেকেই কেমন অদ্ভুতভাবে তাকিয়ে আছে লোকটা। শৈলী এখন পর্যন্ত এর কারণটা ধরতে পারল না। প্রথমে ভেবেছিল নিশান হয়তো কিছু বলবে, অথচ নিশান চুপ করে শুধু তাকিয়েই আছে তার দিকে, যেন পর্যবেক্ষণ করছে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তার প্রিয়তমাকে। শৈলী অস্বস্তিতে ঠোঁট কামড়াচ্ছে, পারলে মাটির নিচে ঢুকে যেত সে। নিজেকে আড়াল করত এই তীক্ষ্ণ দৃষ্টি থেকে। অনেকক্ষণ পর যখন ধৈর্যের সীমা পার হয়ে গেল তখন শৈলী মিন মিন করে বলে উঠল, আপনি এমন করছেন কেন? নিশান ভ্রু উঁচিয়ে তাকিয়ে বলে, কেমন করছি? কেমন যেন অদ্ভুত বিহেভ করছেন হঠাৎ করে, এমন কেমন যেন অচেনা লাগছে আপনাকে, তাই নাকি? শৈলীর দুর্বল কণ্ঠে শুনে নিশান হাসল। বাঁকা হাসি দেখে শৈলী আরও ভ্রু কুঁচকাল। কেন জানি না গতকাল থেকে এই লোকটা অদ্ভুতভাবে হাসছে। নিশান এবার শৈলীর চোখে চোখ রেখে তাকিয়ে বলে উঠল, হুট করে তুই আমার বউ হয়েছিস তো, তাই একটু মন ভরে দেখছি। শৈলী লজ্জায় মাথা নামালো, মুচকি হাসিটা আড়াল করে আবারও মিনমিন করে বলল, আর অদ্ভুত আচরণ যে করছেন এগুলো? নিশান এবার ঠোঁট কামড়ে হেসে বলল, আগে তো আমার বউ ছিলি না, এখন তো বউ হয়েছিস, তাই একটু বর বর আচরণ করছি। তোরও উচিত আমার সাথে বউ বউ আচরণ করা, নইলে আকাশের কাছ থেকে পাওয়া নিরামিষ খেতাবটা এবার খুব তাড়াতাড়ি তুই পেয়ে যাবি। তাই বলছি একটু আমিষ হওয়ার চেষ্টা কর, নইলে আকাশকে আমি এবার তোকে খেপানোর জন্য স্যালারি দেয়া শুরু করব। শৈলী এবার সত্যি সত্যি মুখ বাঁকা করে ফেলল। এই লোকটা কি ইচ্ছে করেই ওকে বিব্রত করার জন্য এমন করছে, নাকি সত্যিই বদলে গেছে? সে নিশানের দৃষ্টি এড়িয়ে একদম উল্টো দিকে তাকিয়ে বসে রইল। মুখ দেখাতে ইচ্ছে করছে না, একদম নিশান মজা পেয়ে গেল। শৈলীর কানে মুখ এনে ফিসফিস করে বলল, এভাবে মুখ ঘুরিয়ে থাকলেই কি রক্ষা পাবি? মনে রাখিস এখন তুই আমার বউ, তোর সাথে যা খুশি করতে পারি, পারলে এখনই কোলে তুলে এক আছাড় মেরে হাড্ডিগুড্ডির রফা দফা করে দিতে পারি। শৈলী চমকে উঠে চোখ বড় বড় করে নিশানের দিকে তাকালো। কি হো, আপনি আপনি কি বলতে চাইছেন? নিশান নির্বিকার গলায় বলল, আমি তো শুধু সত্যিটাই বললাম, এখন তো তোকে বউ হিসেবে আদর করতেও পারি, আদেশ করতেও পারি আবার। শৈলী ধপাস করে পাশে থাকা বালিশটা দিয়ে মুখ ঢেকে ফেলল। একটু বেশি হয়ে যাচ্ছে, আমি কিন্তু রাগ করব। নিশান বালিশ সরিয়ে আবার বাঁকা হাসল। রাগ করবি? ঠিক আছে, তাহলে রাগটাও আমার ওপরই করিস, কারণ এখন থেকে তোর সবকিছুতে একমাত্র অধিকার আমার। শৈলী এবার খুব কাতর গলায় বলল, নিশান ভাই এমন করবেন না, আমি আপনাকে চিনতেই পারছি না, বিশ্বাস করুন। আমি মোটেই এরকম ব্যবহারের সাথে অভ্যস্ত নই। আপনি আজ সকাল থেকে আমাকে ধমকও দেননি, এটাও একটা অস্বাভাবিক বিষয়। তার উপর এমন লাগাম ছাড়া কথা বলছেন, এরকম কথা আমি এই জন্মে কখনো শুনিনি আপনার মুখ থেকে। হঠাৎ করে এমন হলেন কেন নিশান ভাই? আচ্ছা, কোনোভাবে কি আকাশ ভাইয়ার ভূত ধরেছে আপনাকে? নিশান এবার সত্যি সত্যি হেসে ফেলল। শৈলীর কাতর মুখের দিকে তাকিয়ে যেন আরো মজা পেয়ে গেল। আকাশের ভূত? বাহ, বেশ মজার ধারণা, তবে জানিস ভূত ধরলে মানুষ ভয় পায়, আমি তোকে ভয় না দেখিয়ে বরং। নিশান একটু থেমে শৈলীর কানের কাছে মুখ এনে ফিসফিস করল, ভালোবাসার ভয় ধরাচ্ছি। শৈলী সঙ্গে সঙ্গে আরো শক্ত করে বালিশটা মুখে চেপে ধরল, যেন নিজের কানও বন্ধ করে ফেলতে চায়। আপনি আজ সত্যিই, আপনাকে অদ্ভুত লাগছে, আমি বিশ্বাসই করতে পারছি না। নিশান এবার সত্যি গম্ভীর হয়ে গেল। বালিশ সরিয়ে শৈলীর মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে শান্ত গলায় বলল, আমি যদি সত্যিই বদলে গিয়ে থাকি তাহলে কি খুব খারাপ হয়েছে? শৈলী এবার একটু চুপ করে রইল। নিশানের চোখের দিকে তাকিয়ে দেখল ওর দুষ্টুমির আড়ালে যেন কোথাও একটা সত্যি সত্যি পরিবর্তন আছে। না, খারাপ লাগছে না, বলে ধীরে ধীরে মুখ নামিয়ে ফেলল শৈলী। নিশান হালকা হেসে বলল, তাহলে ভয় পাচ্ছিস কেন? শৈলী ফিসফিস করে বলল, কারণ আমি অভ্যস্ত নই। নিশান এক মুহূর্ত চুপ করে থাকলো, তারপর আলতো করে শৈলীর মাথায় হাত রেখে বলল, তাহলে আমি আমার হিমরূপার কাছে আকুল আবেদন জানাচ্ছি যেন সে তাড়াতাড়ি অভ্যস্ত হয়ে যায়। কারণ এখন থেকে তাকে আমি সারা জীবন এভাবেই রাখতে চাই, আগলে আদরে ভালোবাসায়। শৈলী এক মুহূর্ত স্থির হয়ে রইল। নিশানের কথাগুলো যেন তার হৃদয়ের গভীরে পৌঁছে গেল। নিশান এবার কাত হয়ে শুয়ে বলল, এখন প্যাচাল পারিস না তো, একটু বিশ্রাম নিতে দে। দুপুরে আমরা বাইরে খাবো, এরপর আজ রাতে ক্যান্ডেল লাইট ডিনার করার ইচ্ছে আছে।
শৈলী হতভম্ব হয়ে নিশানের দিকে তাকালো আর নিশান ততক্ষণে আরামে বালিশে মাথা রেখে চোখ বন্ধ করে ফেলেছে। শৈলী দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ গম্ভীরভাবে তাকিয়ে থাকলো, তারপর মনে মনে ভেবে নিল, গত রাতে নির্ঘাত আকাশ ভাইয়া লুকিয়ে উনাকে কিছু খাইয়েছে। নইলে উনি কিভাবে এমন হুট করেই বদলে যেতে পারে? এটাও সম্ভব না, উনাকে ভূতেই ধরেছে। গাঢ় হয়ে কঠোর ভঙ্গিতে সোজা হয়ে বিছানার এক কোণে বসে আছেন খাদিজা তালুকদার। চোখে মুখে রাগ আছে কিনা বোঝা মুশকিল, তবে তার অভিব্যক্তি বেশ কঠোর। অন্যদিকে কাউচের উপর বসে বসে চা খাচ্ছেন নাসিরুল তালুকদার। চোখে থাকা চশমাটা টেবিলের উপর রাখা, তার অভিব্যক্তি নির্লিপ্ততা। স্বামীর দিকে তাকিয়ে আবারও চোখ গরম করলেন খাদিজা, যথাসম্ভব কঠোর হয়ে মুখ খুললেন। তোমার সমস্যাটা কি নিশানের বাবা? অবাক হয়ে তাকালেন নাসিরুল তালুকদার, যেন এমন অদ্ভুত কথা কখনো শোনেননি। কি সমস্যা? খাদিজা এবার দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমায় আমি একটু আগে কি বললাম, যেভাবেই হোক তোমার ছেলের সাথে যোগাযোগ করো, ওকে বাড়িতে ফিরে আসতে বলো। আমার আর এত ভনিতা ভালো লাগছে না। চায়ের কাপে চুমুক দিতে দিতেই চোখ তুলে স্ত্রীর দিকে তাকালেন নাসিরুল, বেশ মনোযোগ দিয়েই তার কথা শুনছেন। খাদিজা এবার শান্ত গলায় বলতে শুরু করলেন, একটা মাত্র ছেলে আমার, এখন এই বয়সে এসে সেই ছেলেকে ছাড়া থাকব? বাড়িটা আমার শ্মশানঘাট মনে হচ্ছে। আমি কিছু জানি না, তুমি তোমার ছেলেকে ফিরিয়ে আনো। আমি আমার ছেলেকে চাই। নাসিরুল এবার কাঁধ ঝাঁকালেন, আহা খাদিজা, তুমি তোমার ছেলেকে চেনো? সে একদম তোমার মতোই ঘাড়ত্তারা। সে যখন বলে গেছে যে শৈলী ছাড়া এই বাড়িতে পা রাখবে না, তাহলে তুমি নিশ্চিত থাকো যে নিশান আসবে না, যদি না তুমি শৈলীকে মেনে নাও। এবার বিরক্ত হলেন খাদিজা, চোখ মুখ কুঁচকে দাঁত চিপে বলে উঠলেন, তো আমি কি কবিতা আবৃত্তি করছি নাকি? সেটাই তো বলছি, নিশান আর ওই মেয়েটাকে ফিরিয়ে আনো। নিশানকে আমি একা ফিরতে বলেছি নাকি ওই মেয়ে তখন কোথায় যাবে? রাস্তায় ঘুরবে? তালুকদার বাড়ির একমাত্র বউ রাস্তায় ঘুরে বেড়াবে? আমি কি তা বলেছি? নাসিরুল তালুকদার এবার সত্যিই অবাক হলেন। চায়ের কাপটা টেবিলে নামিয়ে স্ত্রীর দিকে বড় চোখে তাকালেন। খাদিজার চোখে এখন আর কঠোরতা নেই, বরং এক ধরনের ক্লান্তি, এক ধরনের হাল ছেড়ে দেওয়ার অনুভূতি। তার মানে তুমি বলছো, তুমি শৈলীকে মেনে নিলে? খাদিজা মুখ ঘুরিয়ে নিয়ে বিরক্তির সঙ্গে বললেন, হুম। কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে নাসিরুল হেসে ফেললেন। খাদিজা অবাক হয়ে তাকিয়ে উল্টোটা বুঝে বললেন, খবরদার নিশানের বাবা, এখন কিন্তু তুমি নাটক করবে না। শৈলীকে মেনে না নেয়া নিয়ে একটা কথাও বলবে না। তুমি ওকে মেনে নিতে বাধ্য, তোমায় মেনে নিতেই হবে ওদেরকে। তুমি যদি এখন ঝামেলা করেছ না, তাহলে আমি নিজে এবার বাড়ি ছেড়ে দেব। নাসিরুল তালুকদার এবার সত্যিই স্তব্ধ হয়ে গেলেন। খাদিজার মুখে এমন কথা তিনি কখনো কল্পনাও করেননি। তিনি গভীরভাবে স্ত্রীর চোখের দিকে তাকালেন। সেখানে এখনো কঠোরতা আছে, কিন্তু সেই কঠোরতার নিচে স্পষ্ট এক মায়ের আকুতি। একটু থেমে নাসিরুল ধীর গলায় বললেন, এতদিন ধরে যে শৈলীকে মেনে নিতে চাওনি, এখন হঠাৎ এমন পরিবর্তন কেন খাদিজা? খাদিজা দীর্ঘশ্বাস ফেলে হাতের আঙুলগুলো মুঠো করলেন। আমার ছেলেকে ছাড়া আর ভালো লাগছে না। এ বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে, নিশানের অস্তিত্ব নেই। আর শৈলী, মেয়েটা তোমাদেরই তো রক্ত। ওকে ধমক না দিলে আমার একদম ভালো লাগে না। তুমি বুঝবে না নিশানের বাবা, আমি একা একা আর থাকতে পারছি না। আমার ছেলের যদি এত ভালোবাসার মানুষকে নিয়ে থাকতে এত আপত্তি না থাকে, তাহলে আমার আপত্তি করে লাভ কি? আমি আমার ছেলে আর তার বউকে একসঙ্গে দেখতে চাই। নাসিরুল এবার নরম সুরে বললেন, তোমার এই একগুয়েমি আর অহংকারটাই এতদিন তোমার ছেলেকে দূরে রেখেছিল খাদিজা, তাহলে নিজের ভুলটা স্বীকার করছো? খাদিজা ভ্রু কুঁচকে বললেন, তোমার এত কথা শুনতে আসিনি। যা বলেছি সেটাই করবে। এক্ষুনি ফোন দাও নিশানকে, বলো ওরা দুজনেই ফিরে আসুক। নাসিরুল হাসিমুখে মাথা নেড়ে বলেন, তুমি নিজেই বলবে খাদিজা। ওর মা তুমি, আমিও চাই ও শুনুক, তার মা তাকে ডেকে নিচ্ছে। সত্যি যদি চাও তাহলে নিজেই ফোন করো নিশানকে, বলো তুমি তাকে আর শৈলীকে ফিরিয়ে আনতে চাইছো। খাদিজা একটু অস্বস্তি নিয়ে নাসিরুলের দিকে তাকালেন, কিন্তু বুঝতে পারলেন এটাই ঠিক হবে। নাসিরুল তালুকদার এবার চায়ের কাপটা হাতে তুলে চুমুক দিলেন, দীর্ঘশ্বাস ফেলে খাদিজার আড়ালে বিড়বিড় করে আওড়ালেন, নিশানের এই পরিকল্পনা এমন ম্যাজিকের মতো সফল হবে আগে জানলে ওদের অনেক আগেই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। নিশানের বুদ্ধি আছে, একদম এক ঢিলে দুই পাখি মেরে দিয়েছে। সাবাস ব্যাটা, এই না হলে আমার ছেলে। রেস্টুরেন্টের কাচঘেরা জানালার পাশের টেবিলে বসে আছে নিশান আর শৈলী। দুপুরের নরম আলো জানালা দিয়ে এসে পড়েছে তাদের টেবিলে, খাবারের উপর এক ধরনের সোনালি আভা ছড়িয়ে দিয়েছে। চারপাশে ফিসফিস করা কথাবার্তা, চামচ কাটা চামচের টুংটাং শব্দ, সব মিলিয়ে একটা পরিচিত রেস্তোরাঁয় দুপুরের ব্যস্ততা। নিশানের কথা অনুযায়ী আজ ঘুরতে বের হয়েছে শৈলী আর নিশান। এই তো একটু আগেই ধানমন্ডি লেক থেকে ঘুরে এসে এখন দুপুরের খাবারটা খেতে এসেছে তারা। পরিকল্পনা আছে খাওয়া দাওয়ার পর নদীর পাড়ে ঘুরতে যাবে।
শৈলী আজ একটা অফ হোয়াইট কুর্তি পরে এসেছে, হাতার সুতার কাজটা বেশ সুন্দর করে ফুটে উঠেছে তার ত্বকের ওপরে। গলায় হালকা একটা ওড়না জড়ানো। তার ছোট ছোট নড়াচড়া, কখনো চুলের পেছনে ওড়না গুজে দেওয়া, কখনো হাতের আঙুল দিয়ে প্লেটের পাশ ঘেঁষে দাগ আঁকা, সবকিছুই যেন নিশানের চোখে আটকে আছে। মেয়েটা কি গত রাত থেকে একটু বেশিই লজ্জা পাচ্ছে? পেতেও পারে। নিশান কালো শার্ট পরে আছে, হাতা গুটিয়ে রেখেছে কনুই পর্যন্ত। গম্ভীর মুখে প্লেটে রাখা বিরিয়ানি থেকে এক টুকরো মাংস তুলে মুখে দিচ্ছে সে, কিন্তু মাঝে মাঝেই চোখ চলে যাচ্ছে শৈলীর দিকে। শৈলীও টের পাচ্ছিল সেটা, তাই খানিকটা অস্বস্তিতে হাতের চামচ দিয়ে খাবার নাড়াচাড়া করছিল। শৈলী গলাটা খানিকটা নামালো যেন আশেপাশের কেউ শুনতে না পায়। তারপর বলল, কি দেখছেন? নিশান মুচকি হাসল। আসলে খেতে খেতে সে শৈলী দিকেই স্থির দৃষ্টি দিয়ে রেখেছিল। তা দেখেই শৈলী প্রশ্নটা ছুড়ে দিল। অস্বস্তি হলো না নিশানের। তার দিকে তাকিয়েই নির্লিপ্ততা ভঙ্গিতে বলে উঠল, তোকে দেখলে খাওয়ার চেয়ে দেখাটাই বেশি গুরুত্বপূর্ণ মনে হয় বুঝলি, তাই তোকে দেখছি। শৈলী মুখ নামিয়ে নিল, গাল লাল হয়ে উঠেছে। এতটু বেশিই হয়ে যাচ্ছে, খুব বেশি। এমন চলতে থাকলে লজ্জায় রেই যাবে সে। আপনি একদমই স্বাভাবিক আচরণ করছেন না আজকাল। শৈলী হালকা রাগ দেখিয়ে বলল। নিশান কাঁধ ঝাঁকাল। তুইও স্বাভাবিক থাকিস না, তাই আমাকেও অস্বাভাবিক হতে হয়। শৈলী একদম চুপ করে গেল। নিশান তখন নিজের গ্লাস থেকে পানি নিয়ে এক চুমুক খেল। শৈলী মুখ নামিয়েই খাচ্ছিল, কিন্তু চোখে মুখে যে তার মৃদু হাসি খেলা করছে সেটা নিশানের চোখ এড়ায়নি। নিশান এবার গ্লাস নামিয়ে রেখে সন্দিহান কণ্ঠে শুধালো, তোর কি মনে হয় না যে তুই একটু বেশিই লজ্জা পাচ্ছিস? আগে তো এমন ভাবভঙ্গি ছিল না তোর। আগে তো আপনিও এভাবে তাকিয়ে থাকতেন না। বলেই দাঁত দিয়ে জিভ কাটল শৈলী। এমনিতেই রেস্টুরেন্টে আছে তারা, এই পরিবেশে এমন ভাবে কথা বলাটা ঠিক হচ্ছে না। তবুও মুখ ফসকে বেরিয়ে গেল। শৈলীর কথার জবাবে নিশানও কাঁধ ঝাঁকালো। আগে তো তুই বউ ছিলি না ওভাবে তখন তাকিয়ে থাকলে আমায় হ্যাংলা বলতি না? শৈলী এবার থমকে গেল। হাতের চামচটা প্লেটে রেখে নিশানের দিকে তাকালো একরাশ বিস্ময় নিয়ে। মুখে কিছু বলার জন্য শব্দ খুঁজছিল, কিন্তু নিশানের ঠোঁটের কোণে খেলা করা হাসিটা দেখে হঠাৎ করেই মনে হলো কিছু বলাটা হয়তো তার জন্য বিপজ্জনক হবে। আমি আমি খাচ্ছি বলে দ্রুত মুখ নামিয়ে ফেলল শৈলী, যেন খাবারের দিকে মনোযোগ দিতে চাইছে না, বরং এড়িয়ে যেতে চাচ্ছে নিশানকে। নিশান ঠোঁট চেপে হাসল। শৈলীর এই হঠাৎ চুপ মেরে যাওয়া মুচকি হাসি লুকানোর চেষ্টা সবকিছুই বেশ উপভোগ করছিল সে। গ্লাস হাতে নিয়ে একটু হেলে বসে বলল, ঠিক আছে খা। তবে খেয়ে নিস তাড়াতাড়ি, কারণ আমি কিন্তু ভাবছি রেস্টুরেন্ট থেকে বের হয়ে তোকে আরেকটু লজ্জা দেব। শৈলী একদম থেমে গেল। চোখ গোল করে তাকালো নিশানের দিকে। মানে? মানে তো বোঝার কথা। নিশান হালকা ভ্রু নাচিয়ে বলল, না হলে এই রেস্টুরেন্টেই। চুপ থাকুন। শৈলী চোখ বড় বড় করে বলল, চারপাশে একবার দেখে নিয়ে ফিসফিস করে বলল, আপনি তো একদমই ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছেন নিশান ভাই। নিশান এবার গম্ভীর হয়ে বলল, ভাঙা রেডিওর মতো ভাই ভাই করবি না, নইলে আরো বেশি ধরাছোঁয়ার বাইরে যাব। এতটাই যাব যে আকাশ আমাকে আব্বা বলে ডাকবে। শৈলী থ হয়ে গেল। চোখ গোল করে নিশানের দিকে তাকিয়ে রইল, যেন বুঝতে পারছে না সে স্বপ্ন দেখছে নাকি বাস্তবে এমন কথা শুনল সবশেষে কিনা আকাশকেও ছাড়িয়ে যাওয়ার প্ল্যান করছে নিশান। শৈলী তো তাহলে বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়ে ফেলবে। শৈলী ভীষণ অস্বস্তিতে পড়ে গেল। চারপাশের মানুষ কেউ তাদের দিকে তাকাচ্ছে কি না সেটাও একবার দেখে নিল। নিশান কিভাবে এত স্বাভাবিকভাবে এসব বলতে পারে? সে মাথা নিচু করে হাতের চামচটা নাড়তে লাগল। নিশান একদম কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, চিন্তা করিস না, আজকে রেস্টুরেন্টে বেশি নাটক করব না। কিন্তু তোর ভাই ডাক বন্ধ করার জন্য আমি সত্যি সত্যি একটা বড় কিছু প্ল্যান করছি। শৈলী সঙ্গে সঙ্গে চামচটা ফেলে দিল। মানে? কি প্ল্যান? নিশান ঠোঁট কামড়ে খানিক হেসে বলল, নদীর পাড়ে গিয়ে। কথা শেষ করল না নিশান। বাঁকা হেসে বাকিটা বুঝিয়ে দিয়ে খাবারের বিল দিতে উঠে গেল। শৈলী প্রথমে কিছু না বুঝলেও ছোট্ট মাথায় জিনিসটা খানিক ধরা দিতেই ঢোক গিলল। চোখ বন্ধ করে প্রার্থনা করল এই মানুষটাকে যেন কেউ এখনই একটা কঠিন কাজের দায়িত্ব দিয়ে ব্যস্ত করে দেয়, নইলে সে যে আজ রক্ষা পাবে না। যেতে যেতে পেছনে তাকিয়ে শৈলীর এমন মুখের অবস্থা দেখে নিশান এবার সত্যিই হেসে ফেলল। শৈলী হতাশ হয়ে মুখ চেপে ধরল, যেন নিজের লজ্জার পরিমাণ আর বাড়তে না দেয়। আর নিশান? সে খুশি মনে শৈলীর মুখের সব অপ্রস্তুত অভিব্যক্তি উপভোগ করতে লাগলো আর খাবারের বিল মিটিয়ে দিল। এখন উদ্দেশ্য নদীর পাড়ে একটা সুন্দর সময় কাটানো। নদীর বাতাসটা যেন আজ একটু বেশি মিষ্টি। বিকেলের নরম রোদ জলরঙের মতো ছড়িয়ে পড়েছে নদীর উপর। নদীর তীরে বসে আছে নিশান আর শৈলী পাশে পাশে। সামনে ঢেউগুলো ধীরে ধীরে তীরে এসে মিশছে আর বাতাস শৈলীর কুর্তির আঁচলে খেলা করছে। নিশান এক হাতে বালু কুড়িয়ে নিয়ে আঙুলের ফাঁক দিয়ে ফেলে দিচ্ছে, যেন চিন্তায় ডুবে আছে।
শৈলী একপাশে চুপচাপ বসে নদীর দিকে তাকিয়ে আছে, গোধূলির আলোতে তার চোখ দুটো স্বপ্নময় দেখাচ্ছে। কতদিন পর এমন দৃশ্য দেখছে সে। চোখ জুড়িয়ে আসছে যেন। কিছুক্ষণ নীরবতা চলল। তারপর নিশান হঠাৎ বলল, তোর কি মনে হয় না এই সময়টা থেমে যাওয়া উচিত? শৈলী এক মুহূর্ত চুপ করে থেকে বলল, সময় কি কখনো থামে? নিশান ধীর কণ্ঠে বলল, আমাদের জন্য থামতেই পারে, যদি আমরা চাই এই বিকেলটা সারা জীবন মনে গেঁথে রাখতে পারি। শৈলী এবার তাকালো তার দিকে। নিশানের চোখে এখন কোনো দুষ্টুমি নেই, শুধু শান্ত অথচ গভীর এক অনুভূতি। ঠিক তার মনের গহীনে এতদিন ধরে লুকিয়ে রাখা নিশান ভাইয়ের মতো। বাতাসে একটা অদ্ভুত প্রশান্তি ভেসে বেড়াচ্ছে। নদীর শব্দের মাঝে নিঃশব্দে কত কথা যেন বয়ে চলেছে, যা বলা হয় না, শুধু অনুভব করা যায়। নদীর ওপারটা কত সুন্দর, তাই না নিশান ভাই? শৈলীর বিস্ময় ভরা এত পুলকিত কণ্ঠেও খুশি হলো না নিশান। চোখে মুখে বিষাদের ছায়া নামিয়ে ভ্রু কুঁচকে তাকালো। তার দৃষ্টি দেখে শৈলী ঢোক গিলে বলল, অভ্যাস হয়ে গেছে তো, অভ্যাস বদলে ফেল, নইলে আমি তোর থোবরা বদলে দেব। আবারও শুকনো ঢোক গিলল শৈলী। মিনমিন করে বলল, তাহলে কি ডাকবো নিশান ভা? না মানে কি বলে ডাকবো? নিশান এবার স্থির দৃষ্টি ফেলল শৈলীর দিকে। মেয়েটার চোখে আতঙ্ক বোঝাই যাচ্ছে, জিনিসটা নিয়ে সেও খুব ভয় আছে। সেই আধার নেমে আসা মুখটা থেকে চোখ সরিয়ে সামনে তাকালো নিশান ধীর কণ্ঠে বলল, আমার নাম জানিস না? তড়িঘড়ি করে বলল শৈলী, আপনার নাম ধরে ডাকতে পারবো না প্লিজ। অন্য কিছু বলি? নিশান এবার মুখ কুঁচকে তাকিয়ে দাঁত খিচিয়ে বলে উঠল, তাহলে এক কাজ কর, জান প্রাণ সোনা রূপা হীরা কোহিনূর কলিজা ফুসফুস হৃৎপিণ্ড কিডনি হাত পা নাক চোখ কান এসব বলে ডাক আমায়। এগুলো অনেক ইউনিক হবে। শৈলী নিশানের কথা শুনে হা হয়ে গেল। কবে থেকে এই লোক এমন কথা বলা শুরু করলো? এক মুহূর্ত চুপ থেকে বিস্ফারিত চোখে বলল, আপনার মাথা ঠিক আছে? নিশান গম্ভীর মুখে বলল, আমি একদম সুস্থ। কিন্তু তুই যদি ভাই বলা বন্ধ না করিস তাহলে হয় তোর নতুন ডাক নাম ঠিক করবি, না হলে আমি করব। শৈলী এবার নিজের কপাল চাপড়ে ধীরে ধীরে বলল, আচ্ছা আচ্ছা, আমি ভাবছি। কিন্তু আপনি যে এত সিরিয়াসলি এটা নিয়ে পড়ে থাকবেন তা তো জানা ছিল না, এ তো বিরাট ঝামেলা। নিশান নরম গলায় বলল, তুই জানিস না কিন্তু আমি জানি। আমি চাই না তোর মুখ থেকে আমার নামের আগে বাপরে এমন কিছু শব্দ থাকুক যা আমাকে তোর থেকে দূর করে রাখে। শৈলী চুপ করে গেল। নদীর বাতাস তার চুল উড়িয়ে নিচ্ছিল, আকাশে মেঘ আরও জমাট বাঁধছে। কিছুক্ষণ ভেবে নিয়ে সে মিনমিন করে বলল, নিশান বলে ডাকবো? নিশান তখনও সামনের দিকে তাকিয়েছিল। শৈলীর কণ্ঠে নিজের নাম শুনেই ধীরে ধীরে তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটল। কিন্তু সে কিছু বলল না, শুধু এক হাত বাড়িয়ে শৈলীর হাতটা ধরে নিল। ছোট্ট করে বলল, হুম। নদীর পানিতে তখন সূর্যাস্তের আলো মিশছে, আর তাদের পাশে বাতাস কানে কানে যেন ফিসফিস করে বলছে, আজকের এই ডাক একদিন অভ্যাস হয়ে যাবে। দুপুরের পর থেকেই কেন যেন আকাশটা একটু মেঘলা। সূর্যের আলো মাঝে মাঝে উকি দিচ্ছে, আবার মেঘের আড়ালে লুকিয়ে যাচ্ছে। নদীর বাতাসটা আগের চেয়ে একটু বেশি ঠান্ডা মনে হচ্ছে শৈলীর কাছে। সে আকাশের দিকে তাকিয়ে স্বপ্নীল কণ্ঠে বলল, এখন যদি বৃষ্টি আসতো খুব ভালো হতো। নিশান পাশে বসে শৈলীর মুখের দিকে তাকালো। তার ঠোঁটের কোণে হালকা হাসি, চোখে একরাশ মুগ্ধতা। শৈলীর কথাটা শুনে একটু ভেবে নিয়ে গভীর কণ্ঠে বলল, বৃষ্টি আসবে, হতেই হবে। শৈলী অবাক হয়ে নিশানের দিকে তাকালো। এত আত্মবিশ্বাসী শোনাচ্ছে কেন আপনাকে? নিশান ধীর গলায় বলল, কারণ এই মেঘেরা তো জানে আমার হিমরূপার জন্য বৃষ্টি আসতেই হয়। এই জমাট বাঁধা মেঘ যদি তোর ইচ্ছা না রাখে তবে সে কি মেঘ থাকার যোগ্য? শৈলী এবার মিষ্টি একটা হাসি দিল। নদীর বাতাসে তার চুল উড়ে এসে গাল ছুঁয়ে গেল। আর ঠিক তখনই একটা ঠান্ডা বাতাস বইল নদীর দিক থেকে, সঙ্গে এক ফোঁটা পানি এসে পড়ল শৈলীর কপালে। শৈলী বিস্মিত হয়ে তাকালো আকাশের দিকে, আর নিশান শান্তভাবে হাসল। দেখলি, মেঘেরাও তোর কথার অমান্য করতে পারে না। নিশানের কথা মিথ্যে হয়নি। আসলেই কিছুক্ষণ পর টিপটিপ করে আকাশ থেকে শীতল পানি পড়তে শুরু করল। বোঝা গেল খুব তাড়াতাড়ি ঝুম বৃষ্টি আসতে চলেছে। বৃষ্টি দেখার পক্ষে নিশান ছিল, কিন্তু যখন সে শুনল যে শৈলী বৃষ্টিতে ভেজার পরিকল্পনা করছে তখনই নাকচ করে দিল নিশান। রামধমক লাগিয়ে বলে উঠল, কখনোই না। এই বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে শৈলী। শৈলী যেন আজ অবাধ্য হল। কাতর গলায় বলল, এমন করছেন কেন নিশান ভা? থুকু সরি, আমি একটু ভিজি প্লিজ। অনেকদিন বৃষ্টিতে ভিজিনি, মানা করবেন না। নিশান ভ্রু কুঁচকে তাকালো। ট্রাস্ট মি শৈলী, বৃষ্টিতে ভিজে যদি জ্বরটর আসে তাহলে তোকে আমি বাথটাবে ঠান্ডা পানিতেই আবারও গোসল করাবো। শৈলী আঁতকে উঠল। কাতর গলা আরও বেশি স্পর্শকাতর হয়ে গেল। আপনি এমন নিষ্ঠুর কেন? আমি কি এতটাই বড় কিছু চাইলাম? এ কি অন্যায় কিছু আবদার ছিল? একটা অনুরোধ করলাম, তাও আপনি এমন করছেন?
নিশান নির্লিপ্ততা কণ্ঠে বলল, ইমোশনাল ব্ল্যাকমেইল করবি না শৈলী। তুই আমার বউ। আমি চাই না তুই অসুস্থ হোস। এই সময়কার জ্বর ভালো না। তোর অবস্থা খুব খারাপ হবে। তাই যা বললাম সেটাই শেষ কথা। শৈলী ঠোঁট ফুলিয়ে বলল, আপনার সব কথাই কি আমাকে মেনে নিতে হবে? নিশান মাথা কাত করে মুচকি হেসে বলল, তোর ইচ্ছা মানবি কি মানবি না, কিন্তু যদি ভিজিস তাহলে পরের ধাপের জন্যও তৈরি থাকিস। শৈলী একটু ভেবে নিয়ে সরে গিয়ে বলল, ঠিক আছে আমি আর ভিজছি না। বলেই নদীর পাড় থেকে উঠে পড়ল শৈলী। খড়ের ছাউনির নিচে গিয়ে দাঁড়িয়ে পড়ল দুহাত বুকে গুজে। নিশানও ছাউনির নিচে এসে অবাক হয়ে বলল, এত সহজে মেনে নিলি? সন্দেহ হচ্ছে। শৈলী হালকা হাসল কিন্তু কিছু বলল না। নদীর ওপর জমাট বাঁধা মেঘ দেখে নিশান একটু দুষ্টুমি করে বলল, এই যে মেঘ, যদি তুই সত্যিই আমার হিমরূপাকে ছুতে চাস তাহলে তোকে বৃষ্টি দিতেই হবে, কারণ আমার হিমরূপার জন্য আজ আকাশকে দানশীল হতে হবে, নইলে মন খারাপ করবে মেয়েটা। আমার উপরও অসন্তুষ্ট হবে যে। শৈলী বিস্মিত চোখে নিশানের দিকে তাকালো। হুহো, কত সুন্দর কথা, আপনি তো একদম কবিদের মতো কথা বলছেন। নিশান কাঁধ ঝাঁকিয়ে বলল, হয়তো এখনো কবি হইনি, কিন্তু তোর জন্য কবিতার ভাষা কেন যেন আপন মনে হয়ে যায়। শৈলী একদম চুপ করে গেল। হালকা বাতাসে তার চুল উড়ছিল আর সে এক দৃষ্টিতে নিশানের দিকে তাকিয়ে রইল। এক মুহূর্তের জন্যও চোখ সরাল না। আর ঠিক তখনই আকাশ সত্যিই দানশীল হলো। ভারী বৃষ্টি নেমে এলো। ঝুম ঝুম করে বৃষ্টি পড়তে লাগলো। এমন ঝুম বৃষ্টি নামলো যেন আকাশ নিজেই সব আবেগ উজাড় করে দিচ্ছে। বাতাসে ভেজা মাটির ঘ্রাণ ছড়িয়ে পড়ল, নদীর পানি কাঁপতে লাগলো বৃষ্টির ফোঁটায়। খড়ের ছাউনির উপরে একটানা টাপটাপ শব্দ হচ্ছে, যেন বৃষ্টি নিজেই গান গাইছে। আশপাশটা ধোঁয়াটে হয়ে গেল ঝরঝরে ফোঁটার ধাক্কায়। শৈলী দুহাত বুকের কাছে গুটিয়ে দাঁড়িয়ে আছে। তার চোখ এখনো বৃষ্টির দিকে, কিন্তু মুখটা যেন কেমন মলিন হয়ে গেছে। ছোট ছোট নিঃশ্বাস ফেলছে, ঠোঁট নড়ছে না, অথচ চোখের ভাষাটা স্পষ্ট, সে ভিজতে চায়। কিন্তু কিছু বলছে না, শুধু দাঁড়িয়ে আছে এক অদ্ভুত অভিমানের মতো চেহারায়। নিশান তাকে কেন এভাবে ভিজতে মুখের উপর মানা করল? শৈলী নিজেও জানে যে সে অসুস্থ হয়ে পড়বে। যতই হোক, হতো না হয় একটু অসুস্থ। নিশান কি একটু সেবা করতে পারত না? কি এমন হতো? নিশান পাশ থেকে শৈলীর সেই অভিমান লক্ষ্য করল। ভেজা বাতাস তার শার্টের হাতা উড়িয়ে দিল, কিন্তু সে অবিচল চোখে তাকিয়ে রইল শৈলীর দিকে। মেয়েটার চোখের সেই চাপা আবেগ, ঠোঁটের কোণে একটু থমকে থাকা হতাশা, সবকিছুই যেন বোঝা যাচ্ছে। কিন্তু আসলেই এখনকার জ্বর খুব একটা ভালো না। অথচ শৈলীর মিয়ে পড়া মুখটাও সহ্য হচ্ছে না। বৃষ্টি হচ্ছে, রোমান্টিক একটা পরিবেশ। আর তার হিমরূপা মুখে বিষাদ জমিয়ে রাখবে? শেষে নিজেকেই হারালো নিশান। ধীরে ধীরে একপাশে হেলে দাঁড়ালো, ঠান্ডা গলায় বলল, এত মন খারাপ করে আছিস কেন? শৈলী চোখ নামিয়ে নিল, ফিসফিস করে বলল, কিছু না। নিশান এক হাত পকেটে ঢুকিয়ে একটু বাঁকা হাসল। তাহলে এই সুন্দর বৃষ্টি দেখার সময় তোর মুখ এত ভারী কেন? শৈলী চুপ করে থাকলো, যেন কিছু বলার মতো শক্তি পাচ্ছে না। নিশান এবার একটু সামনে এগিয়ে গেল, মেয়েটার চোখে চোখ রেখে ধীর স্বরে বলল, তুই জানিস না, আমি শুধু কথার কবি না, আমি চোখের ভাষাও পড়তে পারি। শৈলী এবারও কিছু বলল না, কিন্তু নিশানের দিকে তাকিয়ে থাকল। আর নিশান অনুভব করল, এই মেয়ে হয়তো সত্যিই বৃষ্টি ছুঁতে চেয়েছিল, কিন্তু তার বলা কঠিন নিয়মের জন্য কিছুতেই পারেনি। নিশান কিছুক্ষণ শৈলীর দিকে তাকিয়ে রইল। শৈলীর চোখে ধরা শান্ত অবস্থাও ধরা পড়ছে, যেন বৃষ্টির প্রতি তার আকাঙ্ক্ষা পুরোপুরি মেনে নিয়েছে, কিন্তু মনটাই যেন কিছুটা জড়ানো ছিল। নিশান ধীরে ধীরে আরেকটু সামনে এসে দাঁড়ালো। শৈলী, তুই চাইলে ভিজতে পারিস, কিন্তু বেশিক্ষণ না প্লিজ। ঠান্ডা গায়ে লাগলেই আর ভিজবি না। শৈলী একদৃষ্টিতে নিশানের দিকে তাকালো, সে যেন এক মুহূর্তের জন্য নিঃশব্দ হয়ে গেল। নিশান তার চোখে গভীর তৃপ্তি দেখতে পেল, যেন দীর্ঘ অপেক্ষার পর কিছুটা শান্তি এসেছে। নিশান একটি মৃদু হাসি দিয়ে বলল, যা, বৃষ্টিটা উপভোগ কর। এই বৃষ্টির সাথে সাথে যেন তোর মনে থাকার সমস্ত দুঃখ ধুয়ে মুছে যায়। শৈলী কাতর নয়নে চেয়ে রইল। নিশান ধীর গতিতে শৈলীর দিকে এগিয়ে গিয়ে তার হাতে নিজের আঙুল রাখল। শৈলী মৃদু হাসল, যেন তার আকাঙ্ক্ষা পূরণ হল। নিশান তার দিকে মুচকি হেসে চোখের ইশারা দিয়ে ভিজতে বলল। শৈলী এবার হাসতে হাসতে একদম বৃষ্টির দিকে চলে গেল। নিশান তার পাশেই দাঁড়িয়ে যেন তার প্রতিটি পদক্ষেপ দেখছে, আর অজান্তে নিজের মনেও কিছুটা প্রশান্তি খুঁজে পাচ্ছে। শৈলী এগিয়ে গিয়েও ছাউনির নিচে থাকা নিশানের দিকে তাকিয়ে বলে উঠল, আপনি ভিজবেন না? নিশান হাসল, খুব সূক্ষ্ম সেই হাসি। নেশালো গলায় জানান দিল, এই নিষ্ঠুর বৃষ্টি অকার নেই। আমার হিমরূপাকে আদরে ছুঁয়ে দিক। হোক না আমার একটু হিংসা। আমি দূর থেকেই তার হাসিতে ভেজা মুখটা দেখে, ভেজা চুলের সৌন্দর্যে বিমোহিত হয়ে মেটাই আমার চক্ষু পিপাসা। শৈলী মুহূর্তে স্তম্ভিত হয়ে গেল। নিশানের কথাগুলোর গভীরতা তার মনে মধুর অনুভূতি ছড়িয়ে দিল। তার মুখে মৃদু হাসি ফিরে এলো।
শৈলী এবার একদম মুক্ত মনে বৃষ্টির দিকে পা বাড়ালো। বৃষ্টির প্রথম ফোঁটা তার মুখে পড়তেই তার চোখ ঝলমলে হয়ে উঠল, যেন সমস্ত পৃথিবী সে এক মুহূর্তে অনুভব করছে। একবার দৃষ্টিতে এক ঝলক আনন্দের ছোঁয়া, তারপর ধীরে ধীরে সে পুরোপুরি বৃষ্টির মধ্যে ঢুকে গেল। শরীরের প্রতিটি অংশে বৃষ্টি ভিজে যাচ্ছে, কিন্তু তার মধ্যে যে আনন্দের ঢেউ উঠেছে তা একদম স্পষ্ট। হাসির ছোট ছোট টুকরা তার মুখে ছড়িয়ে পড়ছে, চোখে জল লুকানো শীঘ্রই শুকিয়ে যাচ্ছে। নিশান ছাউনির নিচে দাঁড়িয়ে শৈলীকে দেখতে লাগল। বৃষ্টির ফোঁটাগুলো শৈলীর শরীরে পড়ছিল, আর সে যেন সেই বৃষ্টির এক অমলিন অংশ হয়ে গেছে। নিশানের চোখে মুগ্ধতা, তার নেশালো দৃষ্টি কেবল শৈলীর দিকে ছিল। তার সমস্ত মনোযোগ এখন শুধু শৈলীর উপর, তার খুশিতে ভরা চেহারা, তার অদৃশ্য সৌন্দর্য, যা একটি মহাকাব্যিক দৃশ্য যেন তার চোখে। এই অনাবিল হাসি তার স্বপ্নের বাস্তবতা হয়ে সামনে দাঁড়িয়ে আছে, আর নিশান তার নিজের অভ্যন্তরের গহীন থেকে এক ধরনের প্রশান্তি অনুভব করছে। তার হৃদয় যেন কোনো এক লুকানো অনুভূতির দিক দিয়ে ভেসে যাচ্ছে, কিন্তু সে জানত এর মধ্যে গভীরতা আছে, আরও অনেক কিছু যে একসাথে আসছে। শৈলী বৃষ্টির মধ্যে হেসে বলল, কিছুটা মনে হলো আপনার কবিতার সৌন্দর্য আজ সত্যিই জীবন্ত হয়ে উঠল নিশান ভাই। ভাই, শুনে আবারও ভ্রু কুঁচকালো নিশান। তবে শৈলীর আনন্দ দেখে আর কিছু বলল না। থাক, কোনো এক রাতে না হয় ভাই বলার মহা শাস্তিটা দিয়েই দেবে। নিশান আবার হালকা হাসল, তার চেহারায় এক অদ্ভুত এক শান্তি। কবিতা শুধুমাত্র কথা নয়, এটা তো তখনই বাস্তব হয় যখন কেউ তা অনুভব করতে পারো। চোখের কোণে এক পাথরের মতো স্থির দৃষ্টি, নিশান মৃদু হাসল। একদম মুগ্ধ চোখে সে নিঃশব্দে বলে উঠল, এটা যে কি সুন্দর। সে জানে বৃষ্টির মধ্যে শৈলীকে দেখতে তার আনন্দে ভাসতে আজকের এই মুহূর্তে সে একেবারেই হারিয়ে গেছে। বিড়বিড় করে নেশালো কণ্ঠে নিশান আবারও আওড়ালো, এই ভিজে বাতাসের মতো আমার অনুভূতিও হয়তো আমার হিমরূপাকে ছুঁয়ে যায়। সে টের পায় কি না জানি না, কিন্তু আমি জানি সে ছাড়া আমার সমস্ত মৌসুম শুষ্ক। চলবে।